এই একটা রেজিস্ট্রেশন ফর্ম গতকালকে আমি আপনাদের জন্য বানাইছিলাম, তো এটা আমি এখান থেকেই দেখে দেখে করি এবং লাইন বাই লাইন আপনাদের বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। ডাইরেক্ট যদি কোড বুঝিয়ে দিই হয়তো তাহলে বেশি একটা সুবিধা হবে না আপনাদের। তো আমি বুটস্ট্র্যাপ দিয়েই একটা নর্মাল ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন করে এরকম দেখেন, যে একটা ফর্ম কালকেই করলাম, আজকে আবার একটু হালকা প্রবলেম দিতেছে। দাঁড়ান। জাস্ট 5টা মিনিট একটু আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি, আমি কোডটা একটু ঠিক করি। এটা জানি কি একটা প্রবলেম হয়েছে, গতকালকে ঠিক ছিল। হ্যাঁ, এই যে এখন দেখায়, যেমন এই যে আমি যখন খালি ফর্ম সাবমিট দিতেছি তখন আমার যেই ফিল্ডে প্রবলেম সেইটাই জায়গায় বলতেছে। যেমন এই জায়গায় বলতেছে যে ইউজার নেম ফিল্ড খালি, প্লিজ ফিল দ্য ইউজার নেম ফিল্ড। তো আমি এই জায়গায় কিছু দিলাম, এরপরে পাসওয়ার্ড দিলাম 3 4 7। এই জায়গায় পাসওয়ার্ড সেম হতে হবে, যদি পাসওয়ার্ড সেম না থাকে যেমন উল্টাপাল্টা দিলাম। তারপরে মোবাইল নাম্বার দিলাম, এই জায়গায় আমি 10 ডিজিট দিয়ে রাখছিলাম, এটা আমি একটু বাড়ায়া দিব। তারপরে এই জায়গায় মনে করেন একটা ইমেইলও এই @টা থাকতে হবে, এবং এই ডটের পরে এই জায়গায় হয়তো 3টা ওয়ার্ড বা মিনিমাম 2টা ওয়ার্ড, এর বেশি হলেও প্রবলেম দিবে, কম হলেও প্রবলেম দিবে, মানে 2 এর কম হলেও চলবে না। তো দেখেন আমি যখন সাবমিট দিলে আমার মোটামুটি সব ডাটা অ্যাকুরেট আছে, ভুল আছে কি যে আমার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম নেই। তো এই জায়গায় আমাকে একটা এরর দিবে, এই যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। এখন যদি আমি এই পাসওয়ার্ডটা এই জায়গায় সেম দিই, দিয়ে সাবমিট দিই, আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে, এইগুলো সব ফাঁকা হয়ে যাবে। এই যে দেখছেন।
কারণ আমি ওই সাবমিটে রিলোড রাখছি তো, মানে পিএইচপির সিস্টেমে। কারণ পিএইচপি এইগুলো তো আপনার পিএইচপি বেসই হবে ওয়েবসাইট। যখন আপনি এরকম একটা ফর্ম করবেন, তো এরকম ডাটা দেওয়ার পরে যখন সাবমিট দিবেন, ও ডাটাটা এখান থেকে ডাটাবেসে পাঠিয়ে দিবে। তো আমরা এখন দেখি এটাকে কিভাবে আমরা করছিলাম। তো আমি কইরেই দেখাই, করতে এই জায়গায় আছে থাক, এই জায়গায় একটু দেখা লাগবে, কারণ গতকাল এমনিতে বানানো হয়েছে। তো এখন যদি একেবারে না দেখা করতে যাই অনেক সময় লাগবে। তো আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম এবং এটা ধরেন আমি এই ফোল্ডারের ভিতরে নিলাম এবং দিলাম যে ফর্ম ক্লাসের জন্য, সেজন্য ক্লাস নাম রাখলাম .html। এরপরে আমরা আমাদের ওই যে HTML5 দিয়ে এই প্যাটার্নটা নিয়ে নিলাম, তারপরে রাখলাম কি জাভাস্ক্রিপ্ট ফর্ম ভ্যালিডেশন। এরপর আমরা আমাদের jQuery মানে কি বলে বুটস্ট্র্যাপ অ্যাড করতেছে। এইগুলো সব বুটস্ট্র্যাপের কোড, যে বুটস্ট্র্যাপ আর jQuery সেইটার পুরাটা নিলাম, নিয়ে টাইটেলের নিচে দিলাম, আর সবার লাস্টে লিঙ্ক দুইটা হয়ে গেছে, একটা কাইটা দিই। এটা সিএসএস এর জন্য রাখছি, তো সিএসএস আমার লাগে নাই, কারণ আমি এই জায়গায় নর্মাল শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়েই করছি। তো আমরা এই বডি থেকে শুরু করি। তো বডির ফার্স্টে এই জায়গায় দেখেন আমরা একটা কন্টেইনার নিছি। কন্টেইনারটা তো কি জন্য নিছি বুঝতেই পারছেন। কন্টেইনারটা হচ্ছে একটা জায়গা ছেড়ে দিবে লেফটে রাইটে উপরে নিচে, এবং মানে এটা রেসপন্সিভ ঠিক রাখার জন্য। আমরা ডিভ নিক এবং ডট কন্টেইনার লিখলাম, তার মানে হচ্ছে একটা ক্লাস কন্টেইনার। এরপরে আমরা কি ক্লাস নিছি দেখেন, একটা h1 নিছি, যে কমপ্লিট ফর্ম ভ্যালিডেশন, এই যে এটার জন্য। আমরা লেখাই করি h1, লেখাতে এই জায়গা থেকে কপি করে নিয়ে আসি কমপ্লিট ফর্ম ভ্যালিডেশন। তারপরে h1 এর ভিতরে কি ক্লাস দিছি, আমাদের টেক্সটটা সেন্টারের জন্য, এবং এটার একটা কালার দিছি, কি কালার, সবুজ। তো ক্লাস টেক্সট সাকসেস দিলাম, আর এটাকে একটা টেক্সট সেন্টার দিয়ে দিই, টেক্সট সেন্টার। আর কোনো ক্লাস দিছি দেই নাই। তো আমাদের h1 ক্লাসটা হইলো। তো এটার পরে একটা বিয়ার দিলাম, এবং উপরে বিয়ার দরকার নাই, আমরা এটাকে একটু রান করে দেখি। উপরে একেবারে লেগে আছে, চাইলে এই জায়গায় আমরা বিয়ার দিয়ে তারপর এটাকে নামাই দিতে পারি। নামাই দিলাম। এরপর আমরা ফর্ম ক্লাস অ্যাড করব। তো ফর্ম ক্লাস অ্যাড করার আগে আমরা যে এরকম দেখেন ফর্মটা কিন্তু মাঝখান বরাবর আছে। তো মাঝখান বরাবর কেন আছে, এই যে দেখেন আমরা একটা ডিভ নিছি, ডিভটাকে কত ভাগে ভাগ করছি, কলএলজি 8। তো আমাদের রো কত থাকে 12, তাহলে জায়গা বাকি কত 4। এই 4 জায়গাটা ও দেখেন আমার লেফট এবং রাইট দুই জায়গা মিলে ওই জায়গাটা ছেড়ে দিছে। এবং এই মাঝখান বরাবর কিভাবে আইছে, আমি যদি শুধু 8 দিতাম তাহলে এই থেকে এই পর্যন্ত ও নিয়ে নিত, লেফটে থাকতো আমার। তো আমি এটাকে মাঝখানে কিভাবে করলাম দেখেন, কলএলজি 8 দিলাম এবং মার্জিন দিলাম কত অটো, আর ডি ব্লক দিলাম, মানে আমার এই জিনিসটা এই ব্লকেই থাকবে। এটা তো আমার একটা রো, এবং এটাকেই ব্লক লেভেল বলা হয়। তো এই ব্লকেই থাকবে, এবং মার্জিন অটো দেওয়ার কারণে আমার এই 8টা ভাগ 12-র 8%, মানে 12-র 8 ভাগ, সেইটা ও অটোমেটিক দুই সাইড থেকে ছেড়ে বসে পড়ছে। এই কারণেই এটা মাঝখানে হয়ে গেছে, মানে এইখানেও যা সারছে এইখানেও তাই সারছে, মাঝখানে
8 পরিমাণ জায়গা নিয়ে ও বসে গেছে। তো আমরা এই লাইনটা ডাইরেক্ট কপি করে আনি, যে ডিফ, তো এটার আগে এন্ডিং ডিফটা দিয়ে আনি, নাইলে পরে ঝামেলা শুরু হয়ে যাবে, কারণ ডিভ একটা মিস হইলেই তখন ডিজাইনে প্রবলেম হয়। তো আমরা আমাদের এই এতটুকু জায়গা নেওয়ার জন্য হইতেছে এই ডিভটা নিলাম। তারপরে কি করছি, এই জায়গায় আমরা ফ্রম অ্যাড করব। ফর্মের ভিতরে এই যে অ্যাকশন অ্যাট্রিবিউটটা, এই অ্যাকশন অ্যাট্রিবিউটের কিন্তু কোনো এখন কাজ নাই। এই যে অ্যাকশন অ্যাট্রিবিউট, এটার কোনো কাজ নাই। অ্যাকশনে আমরা কি করি, অ্যাকশনে একটা ইউআরএল দিয়ে দিই। এই ইউআরএল দেওয়ার মানে হইতাছে যখনই আমরা ফর্মটা সাবমিট করি, সাবমিট করলে ও আমার ডাটাবেজে পাঠিয়ে দিবে, এবং তারপরে যে ইউআরএলটা দেখাবে সেই ইউআরএল এ চলে যায়। দেখেন না, আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে কি হয়, ফর্মটা খালি হয়ে যায়, একটা কিন্তু রিলোড হয়। সেই রিলোডের পরে যেই অ্যাড্রেসটা আমরা এই জায়গায় দিয়ে রাখবো, ও সেই অ্যাড্রেসটাতে চলে যাবে। তো এখন তো আমরা জাভা স্ক্রিপ্ট ট্রাই করতেছি, তাই আমাদের কোনো অ্যাকশন দেওয়ার দরকার নাই। তারপরে আমি একটা ক্লাস নিয়েছি বিজি লাইট, এবং অন সাবমিট কি দিলাম, এই রিটার্ন ভ্যালিডেশন। মানে আমার এই অন সাবমিটে ক্লিক করলে, এই যে আমার ইনপুট টাইপ মানে বাটনটা, এই সাবমিটে ক্লিক করলে কি ফায়ার হবে, ভ্যালিডেশন ফায়ার হবে। মানে আমার নিচের এই জাভা স্ক্রিপ্ট কোডটা ফায়ার হবে, এবং সেটা কাজ করে আবার রিটার্ন করবে কোথায়, আমার এই ফর্মে রিটার্ন করবে, মানে ফর্মটা খালি থাকবে। তো আমরা এই ক্লাসগুলো লিখি, অ্যাকশন অ্যাট্রিবিউট দিলেও হবে, না দিলেও হবে। আমরা এই যে ফর্ম অ্যাড করলাম, অ্যাকশন অটোমেটিক আসছে। তারপরে একটা ক্লাস নিলাম এবং কি দিলাম, বিজি লাইট। এই বিজি লাইটটা কেন দিছি দেখেন, এই যে বিজি লাইট, এই যে আমার ফর্মটা, এটা কিন্তু একটা লাইট কালার, এই যে গ্রে কালারটা আসছে, এটা আসছে বিজি লাইটের কারণে। তারপরে কি অন সাবমিট। অন সাবমিট হচ্ছে আমাদের এই যে অন ক্লিক, তারপরে অন মাউস ওভার, অন মাউস ডাউন, এই যে অন ক্লোজ, এই সবগুলো কি অ্যাট্রিবিউট। তো আমরা ইউজ করতেছি এখন অন সাবমিট। এখানে কিন্তু শুধু অন ক্লিক দিয়েও কাজ করানো যাবে, তো আমি অন সাবমিট দিয়েই করি, যেহেতু এটা একটা ফর্ম থেকে সাবমিট করতেছি, সেই জন্য অন সাবমিট অ্যাট্রিবিউটটা ইউজ করছি। তো অন সাবমিট এর পরে আমরা রিটার্ন দিলাম, দেখেন রিটার্ন নিতেছে ফাংশনের কিওয়ার্ড, এই জন্য এটা লাল হয়ে গেছে অটোমেটিক। রিটার্নের পরে আমরা কি দিব, আমরা এই যে নিচে যে ফাংশনটা ডিক্লেয়ার করব, যে ভ্যালিডেশন, যে সেই ফাংশনটার নামই আমরা এই জায়গায় দিয়ে দিব, এবং এই ব্র্যাকেট দিয়ে দিতে হবে। ব্র্যাকেট না দিলে এটা যে একটা ফাংশন সেটা বোঝা যাবে না। তো অন সাবমিট রিটার্ন ভ্যালিডেশন দিলাম। তো আমাদের এই নিচে ডিভ এর পরে রাখি, কারণ এটা তো আমার কন্টেইনার ডিভ। তো বডির একেবারে শেষের দিকে আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে এর ভিতরে একটা ফাংশন ডিক্লেয়ার করে রাখি, কি ভ্যালিডেশন নামে, এটা ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমরা আমাদের ফর্মটা ডিজাইন করি। তো ফর্মটা আমরা কি দিয়ে করতেছি, বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি। দেখেন তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে করি। যেমন বুটস্ট্র্যাপে আমি ফার্স্টে কি নিব, আমার এই ইউজার নেম ফিল্ডটা নিব। তো দেখেন এই জায়গায় একটা ডিভ নিলাম, ক্লাস নিলাম ফর্ম গ্রুপ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। তারপর একটা লেভেল নিলাম, লেভেলের পরে কি নিলাম, আমরা একটা ইনপুট নিলাম, এবং এরপর একটা স্পেন নিছি। এই স্পেনের কারণেই কিন্তু আমাদের ওই যে যখন ভুলগুলা বলে, যে এটার নিচে নিচে যে মেসেজগুলা দিতেছে, সেই মেসেজগুলো আসতেছে এই স্পেন থেকে। তো আমরা একটা লেভেল নেই, যে লেভেল ইউজার নেম, এই দেখেন এরকম লেভেল ফর, আমি লিখাই দিলাম, কপি করছি তাও লিখে দিলাম, ইউজার নেম দিয়ে একটা স্পেস দিলাম, এটা আমার লেভেল হয়ে গেল। লেভেলের পরে একটা ইনপুট ফিল্ড নিলাম, এটা টাইপ টেক্সট দিলাম। তারপরে কি কি বসাইছি, যে একটা ক্লাস। আচ্ছা, ফর্মের পরে তো আমি ডিপ নেই।
এই ডিভের ভিতরে দিতে হবে এটা কি ফর্ম গ্রুপ ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাসটা নিতে হবে। এরপরে হচ্ছে ইনপুট টাইপের ভিতরে ফর্ম কন্ট্রোলটা রাখতে হবে। আর এই যে দেখেন আইডি, এই আইডি দ্বারাই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কল করব, এই জন্য আইডি মাস্ট বি দিতে হবে। আমি এই জায়গায় নেম নামেও একটা জিনিস রাখা যায়, কিন্তু যেহেতু জাভাস্ক্রিপ্ট করতেছি সেই জন্য নেম দরকার নাই। নেমের ইউজ মূলত বেশি হয় পিএইচপিতে আমরা নেম দেয়া কল করি, যে কোনো জিনিসের নাম রাখলে সেই নাম দিয়েই আমরা পরবর্তী ভেরিয়েবল বা অন্যান্য যে কোনো জিনিস কল করি। তো আমাদের এই জায়গায় নাম অ্যাট্রিবিউটের দরকার নাই, আমরা আইডি দিয়েই কাজ কমপ্লিট করতে পারবো। তো এই আইডি দিলাম, যেমন ক্লাস দিছি, ক্লাসটাকে দিই ক্লাস ফর্ম কন্ট্রোল, ফর্ম এই যে ফর্ম কন্ট্রোল। এরপরে আমরা একটা আইডি দিই, আইডি কি দিব আমাদের ইউজার নেম, তো আমি একটা ইউজার নামই রাখলাম। আর এই যে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে অটো কমপ্লিট, এই অটো কমপ্লিটটা এই জন্য দেওয়া, এটা আমি অফ করে রাখছি। অটো কমপ্লিট অন দিলে হয় কি, বা অটো কমপ্লিট না দিলে ওটা ডিফল্ট ভাবে অন থাকে, যখন আমরা এই যে এই জায়গায় কিছু লিখতেছি তখন ওই আগে যদি এই জায়গায় কিছু ইউজ করে থাকি সেই জিনিসগুলা সাজেশনে দেখাবে অটো কমপ্লিটে। চাইলে আপনারা অন করেও দিতে পারেন, আমি এটা একটা অফ করে রাখি বা অনই রাখি, ডিফল্ট আর অন একই কথা। অনই করলাম যাতে আমার পরবর্তীতে আবার অফ করতে গেলে পুরাটা লিখতে না হয়। তো এইটার কোনো জাভাস্ক্রিপ্টে কোনো ইফেক্ট নাই। তো এই হয়ে গেল আমাদের ইনপুট, এই যে ইনপুট টাইপ হয়ে গেল একটা। আমরা স্পেনটা বসাই, স্পেন কি ট্যাগ, ইনলাইন ট্যাগ, তার একটা আইডি দিছি। দেখেন এই জায়গায় আমার জাভাস্ক্রিপ্টের কাজ আছে, সেই জন্য স্পেনের মাঝখানে কিন্তু কিছু লেখি নাই। আমরা যে এতদিন ইনার এইচটিএমএল এর মাধ্যমে দেখছেন না একটা আইডি ডেমো, সেটা দিয়ে আমরা কোনো একটা আউটপুট যদি জাভাস্ক্রিপ্টে কল করে সেটা দেখাইতে যেতাম এইচটিএমএল এ, সেটা ওই ইনার এইচটিএমএল এর মাধ্যমে দেখাইতাম। আমরা ওই ইনার এইচটিএমএল থেকেই কিছু একটা এই জায়গায় ডাটা পাস করব, সেই জন্যই আমরা এই জায়গায় একটা স্পেন ট্যাগ নিলাম এবং সেটার একটা নাম দিলাম ইউজার নেম, এবং ক্লাস দিলাম কি টেক্সট ডেঞ্জার, মানে আমাদের যে লেখাটা বা মেসেজটা শো করবে সেটা লাল কালিতে শো করবে, লাল কালারে, এবং ফন্ট ওয়েট দিলাম বোল্ড, যে লেখাটা একটু বোল্ড আকারে আসবে। আমরা স্পেন ট্যাগটা কপি করে ইনপুটের পরে রাখলাম। তো আমরা একটু মিলাই দেখি সব ঠিক আছে কিনা। টাইপ টেক্সট ক্লাস ফর্ম কন্ট্রোল আইডি ইউজার অটো কমপ্লিট অন। কমপ্লিটটা দিয়েই দিই, আবার পরে দিতেই হবে, আগে ভাগেই থাক। তারপর একটু ডিপ গুলা মিলাই দেখি, এই ডিপ ঠিক আছে, ফর্ম ঠিক আছে, ডিপ এটা কিসের ভিতরে, কল এলজি 8 এর ভিতরে। তারপরে আমাদের ফর্মের পরে আমাদের এই যে ফর্মের পরে হচ্ছে ফর্ম গ্রুপ, তারপরে লেভেল ইনপুট এবং স্পেন। এই যে দেখেন এখন কিন্তু আমার সবকিছু পারফেক্টলি দেখাইতেছে, যে ইউজার নেমের পরে আমার একটা ইনপুট, এই যে দেখছেন অটো কমপ্লিট অন দেওয়াতে আমার এই জায়গায় এই সাজেশনটা দেখাইতেছে। যদি আমি এই অটো কমপ্লিটটা অফ করে দেই তাহলে আর ওই সাজেশন আসবে না। রিলোড দিই, দেখেন এখন এই জায়গায় দিলাম, দেখছেন কোনো সাজেশন আসতেছে না। তো এটা চাইলেও দিতে পারেন, না চাইলে নাই।
তো এই গেল আমাদের ইউজার নেম ফিল্ড। এখন এরকম আমরা কপি পেস্ট করে করে এক একটা ফিল্ড তৈরি করব। যেমন একটু ফাঁকা করে দিই, তাহলে পরবর্তীতে কোডটা দেখতে সুবিধা হবে। ইউজার নেমের পরে কি আছে? পাসওয়ার্ড। তো আমরা এটার নাম দেই পাসওয়ার্ড, একটা ফিল্ড। আপাতত টাইপটা টেক্সটই রাখতেছি দেখার জন্য। আপনারা চাইলে এই জায়গায় পাসওয়ার্ড ফিল্ডও দিতে পারেন। পাসওয়ার্ড ফিল্ড দিলে কি হবে, এই জায়গায় আমরা যারা লিখবো সেই লেখাগুলো আর দেখাবে না, পাসওয়ার্ডের মতো দেখাবে। আমি এটা পাসওয়ার্ডই রাখলাম, সমস্যা নেই। ফর্ম কন্ট্রোল, এই জায়গায় আমরা আইডি চেঞ্জ করে দেব। পাসওয়ার্ডের জন্য দিলাম পাস, এবং স্পেন আইডি যদি কোনো মেসেজ দেখাইতে চাই সেটা কি দিব, এই জায়গায় একটা পাসওয়ার্ড দিলাম। এই নাম সম্পূর্ণ নিজের, এখানে আপনারা যা খুশি তা ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু নিচে ভ্যালিডেশন করার সময় ওই জায়গায় লেখা দিতে হবে সেটা। তারপরে ক্লাস যা আছে তাই থাকুক, টেক্সট চেঞ্জার, কারণ আমরা এরর মেসেজটা লাল কালারেই দেখাইতে চাইতেছি। তো ইউজার নেম গেল, পাসওয়ার্ড গেল, তারপরে কি কনফার্ম পাসওয়ার্ড। সেম ভাবে আরেকটা ডিপ, পুরা ডিপটা কপি করলাম। কপি করে আমাদের ফর্ম গ্রুপ সব ঠিক আছে। এই জায়গায় আমরা কি দেব, কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড লেভেল কনফার্ম পাসওয়ার্ড। তো টাইপ পাসওয়ার্ডই আছে, ঠিক আছে। আইডি পাস, এই জায়গায় মনে করেন এটা কনফার্ম পাসওয়ার্ড, তো এটা আমি সি পাস দিলাম, একটা সি লাগাই দিলাম যাতে বুঝতে পারি যে এটা কনফার্ম পাসওয়ার্ড। আর এই জায়গায় আইডি পাসওয়ার্ড, এটা সি পাসওয়ার্ড দিলাম। তারপরে এটা যা আছে তাই থাকলো। কনফার্ম পাসওয়ার্ডের পরে কি, মোবাইল নাম্বার। হ্যাঁ, তো আমরা মোবাইল নাম্বারটাও রাখলাম। তো এটাও কনফার্ম পাসওয়ার্ড থাকলো। এই জায়গাটায় মোবাইল হবে, মোবাইল। আর টাইপের জায়গায় কি দিব, এই জায়গায় এটা আমরা টেক্সট দিই, কারণ এটার পাসওয়ার্ড না। নাম্বার দিতে পারতাম, কিন্তু নাম্বার দিলে একটা প্রবলেম কি, নাম্বার দিলে যে শেষের দিকে দুইটা অ্যারো চিহ্ন ওইটা থাকে, তো আমি চাইতেছি না ওই অ্যারো থাকে, অ্যারোটা থাক। তো আমি টেক্সটই দিলাম, কিন্তু টেক্সট দিয়ে ভ্যালিডেশন চেক করব যে এটা এই জায়গায় নাম্বারই দিতে হবে, এই জায়গায় টেক্সট দেওয়া যাবে না বা এবিসিডি ক্যারেক্টার দেওয়া যাবে না। এই জায়গায় একটা নাম দিলাম, কি দিব, আইডি মোবাইল দিলাম। এই জায়গায় কি দিব, নাম সিলেক্ট করা ঝামেলা, অনেক সময় কাজের সময় নাম কি দিব এইগুলো ভাবতে ভাবতেই সময় চলে যায়। আইডি মোবাইল নেই, টেক্সট চেঞ্জার, আর কোনো কিছু চেঞ্জ নাই। তো মোবাইল গেল, মোবাইলের পরে কি আছে, ইমেল দিই। মোবাইলের পরে ইমেল। তো এই হচ্ছে আমার ইমেইলের ফিল্ড, ইমেল। এই জায়গায় চাইলে আমি শুধু ইমেল দিয়েও নর্মাল ভ্যালিডেশন চেক করতে পারি। তো আমি ভ্যালিডেশনটা কিভাবে চেক হয় সেটা দেখানোর জন্য এটা আপাতত টেক্সটই রাখলাম। নর্মাল ইমেল যদি লিখে দিই তাহলে ওই বুটস্ট্র্যাপের ভ্যালিডেশন অটো অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ ও ইমেইলের ফরম্যাট মানে @ না থাকলে ও বলবে যে এটা ভুল। এটা আপাতত টেক্সটই থাক। জায়গায় ইমেল দিলাম, আইডিতেও আইডি মেইল দিই, এই জায়গায় আইডি ইমেল দিই। ইমেল আইডি দিলাম। এই মোটামুটি আমার ফর্ম ডিজাইন শেষ। দেখি আমাদের আউটপুটে, হ্যাঁ এই হচ্ছে আমার ফর্মের ফিল্ড গুলা। তো এখন আমি একটা বাটন দিতে হবে, তো বাটনটা কই দিব, ডিভের পরে ফর্মের ভিতরেই একটা ইনপুট নিলাম। ইনপুট টাইপ কি দিব, সাবমিট, কারণ এটা আমরা বাটন চাইতেছি। তো এটার একটা ভ্যালু দেই, ভ্যালু দিলাম সাবমিট, সাবমিটের এসটা বলাতে দেই। তারপরে এটার একটা কালার দিব, তো কালারে কি দিব, বুটস্ট্র্যাপ থেকে বাটন দিলাম এবং বাটনের কালার দিলাম বাটন সাকসেস। এই যে দেখেন, এই যে একটা নাম দিছে, এই নামটা দিলেও পারেন না দিলেও পারেন, আমাদের তো এখন পিএইচপি দিয়ে কাজ করতেছি না, তাই এই নাম আমার কিন্তু কোনো ইউজ হইতেছে না, তো আমি এটা দিলাম না। এই যে আমরা ভ্যালু দিলাম এবং
বাটন সাকসেস দিলাম। তো আমাদের এটা রিলোড দেই, এই যে সাবমিট বাটন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা শুরু করব হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখা। তো দেখেন এই জায়গায় কি করলাম, আমরা স্ক্রিপ্ট নিছি। টাইপ এটা দিলেও পারেন, না দিলে ডিফল্ট ভাবেও কোড পাইলেই বুঝা নিবে যে এটা জাভাস্ক্রিপ্টের কোডই। যেমন টাইপ টেক্সট অবজেক্ট জাভাস্ক্রিপ্ট, এটা অন্যান্য জায়গায় অন্যান্য এডিটরে হয়তো অটোমেটিক আইসা করে, আমার এই জায়গায় অটোমেটিক আসে নাই। এই হচ্ছে আমাদের মূল ফাংশন, আমরা ফাংশনকে ভিতরে লিখবো। তো এখান থেকে স্টার্ট। দেখেন কি করছি, প্রথমে আমরা ফিল্ড দিছি পাঁচটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, এবং ভেরিয়েবলটা কিভাবে কি ডিক্লেয়ার করতেছি আমরা কিন্তু দেখেন যে এই যে ফিল্ডগুলো নিছি, ফার্স্টে কি করব, ইউজার থেকে ইউজাররা যা ইনপুট দিবে সেই ইনপুটগুলো আমরা স্টোর করব। ইউজার যা কিছুই লেখুক সেটা আমরা এই যে এই ডোম, মানে এটা তো পুরাটা কি ডোম বলে, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো এই ডোম থেকে জাভাস্ক্রিপ্টের ডোম মেথডের মাধ্যমেই, ডকুমেন্ট অবজেক্ট মেথডের মাধ্যমেই আমি ইউজার থেকে ডাটাগুলো নিব। মানে এই জায়গায় ওরা প্রতি ফিল্ডে যা ডাটা ইনপুট দিবে সেই ডাটাগুলো আমি ফার্স্ট স্টোর করব আমার ভেরিয়েবলে, তারপরে ওইখান থেকে যাচাই বাছাই করে যা যা দরকার সেরকম ভাবে মডিফাই করব, মানে জাভাস্ক্রিপ্ট করব, ভ্যালিডেশন করব। তো দেখেন আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম এবং এটার নাম কি দিলাম, ইউজার। এটা আপনার ইচ্ছা মতো যা দিতে পারেন, ভেরিয়েবলের নেম জানেনই তো কিভাবে ভেরিয়েবল সেট করে, ভেরিয়েবল লেখার বা নাম সেট করার রুলের মাধ্যমে আপনি এই জায়গায় নাম নেবেন। তো ভেরিয়েবল ইউজার নিলাম, সমান সমান দিলাম, এবং এই যে দেখেন এটা কি লিখছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার। আমার প্রথম ফিল্ডটা কি, ইউজার নেম। আমি চাইতেছি এই ইউজার ফিল্ড থেকে, এই যে আইডি ইউজার, ইউজার ফিল্ড থেকে ডাটাটা স্টোর করব। এই জায়গায় যা ভ্যালু থাকবে সেটা আমি এই ইউজারের ভিতরে স্টোর করব। দেখেন ইউজারের পর আমি কি দিছি, ডট ভ্যালু। এই ডট ভ্যালু দেওয়া মানে হচ্ছে আমার যে এই আইডিটা যে জায়গায় আছে, এই আইডিটা আমার একটা ইনপুট ফিল্ড আছে। তো এই ইনপুট ফিল্ডের ভিতরে যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমি এই ইউজার ভেরিয়েবলে স্টোর করে দিব। তো এই ভ্যালুর মাধ্যমে আমি এইখানে কেউ কিছু লিখলেই সেটা আমার স্টোর হয়ে যেতেছে অলরেডি এই জায়গায় ইউজারে। তো এরকম করে ইউজার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল, ইমেল, এই সবগুলোরই একটা একটা ভেরিয়েবল তৈরি করব ডাটাগুলো স্টোর করার জন্য। তো আমি প্রথমটা যেমন করি, যেমন বার ইউজার, এই যে বার ইউজার, এবং এটা লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, আমি যেহেতু এই জায়গায় কি ডিক্লেয়ার করছি আইডি থেকে পড়তেছি, তো সেই জন্য আমার আইডি লিখতে হবে এইভাবে। তারপরে আইডির যে নামটা দিছি, আইডি ইকুয়াল টু ইউজার, এই জায়গায় যা আছে সেটা সেম টু সেম হতে হবে, নাহলে ডাটা পড়তে পারবে না। তো আমরা এরকম নিলাম বার ইউজার, বার ইউজারের পরে কি বার পাসওয়ার্ড, বার ভেরিয়েবল পাস, তার ওই রকম ভাবে ডাটা নিতেছি কি দিয়ে, পাস আইডি দিয়ে। আমার এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের আইডি কি দিছে, এই যে পাসওয়ার্ড। এই জায়গায় যেরকম থাকবে ঠিক সেইভাবে নামটা এই জায়গায় দিতে হবে। তার কি নিলাম, ভ্যালু নিলাম। তো এই সেম ভাবে সি পাসওয়ার্ডটাও নিয়ে আসি, যেমন এটা কনফার্ম পাসওয়ার্ড নাম দিছি। তো আমি কনফার্ম পাসওয়ার্ডটা কপি করলাম এবং এই জায়গায়, যেমন এই পাসের জায়গায় কনফার্ম পাস, এবং এই পাসের জায়গায় কি আমরা সি পাস দিছিলাম নাম। তারপরে চেক করে নিই ইউজার পাসওয়ার্ড, এই যে আইডি সি পাসওয়ার্ড, এই জায়গা সি পাস মানে কনফার্ম পাসওয়ার্ড। তো ইউজার গেল, পাস গেল, কনফার্ম পাস গেল। এরপরে আমরা কি নিব, মোবাইল। মোবাইলটা কপি করলাম, এটার পরে মোবাইল দিলাম, যে ভেরিয়েবল মোবাইল নামে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মোবাইল, আমাদের এই জায়গায় আইডি কি মোবাইল, সেই মোবাইলের ভ্যালুটা নিলাম। তারপরে নিলাম ইমেল, এবার ইমেল,
এই মাঝখানেও কি ইমেল দেওয়া না মেইল দিছি, আমি ইমেল দিছি, ইমেল, হ্যাঁ ইমেল, ইমেল ঠিক আছে। তো আমরা ডাটাটা স্টোর করার জন্য 5টা ভেরিয়েবল সেট করলাম। তো এটার এখনো কোনো আউটপুট হবে না। তো দেখেন এখন এই যে আমি বুঝার সুবিধার্থে প্রতিটা জিনিস, এই যে যেমন ইউজার নেম, পাসওয়ার্ডের জন্য কি কি ভ্যালিডেশন দিছি, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল, তারপর হচ্ছে মেল, এরকম এই যে এক একটা ভ্যালিডেশন দিছি কন্ডিশন দিয়ে দিয়ে। তো আমরা প্রথমটা দেখি, প্রথম কন্ডিশনটা কি। যেমন ইউজার নেমের জন্য ফার্স্ট যে কন্ডিশনটা দিতেছি, ইউজার এটা কি, এই যে ইফ কন্ডিশন, আমরা ইফ কন্ডিশন সেদিন ক্লাস করলাম। তো ইফ কন্ডিশন লেখার প্যাটার্ন হচ্ছে ইফ, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট দুইটা থাকবে, এই দুইটার মাঝখানে আমি যে কন্ডিশনটা সেট করব সেটাই সেই অনুযায়ী কাজ করবে। তো আমি ইফ কন্ডিশন দিলাম যে ইউজার ভেরিয়েবল, এই যে দেখেন ইউজার ভেরিয়েবল, ইউজার ভেরিয়েবলটা দেওয়ার মানে আমি এখানে যে ডাটা পাইছি সেই ডাটাটা এই জায়গায় আছে। তো ইউজার ভেরিয়েবল ডাবল সমান দিছি, ডাবল সমান মানে কি, ও ডাটাটা চেক করবে যে এখানে কিছু আছে কি নাই। তো আমি ডাবল সমান এই জায়গায় কি ফাঁকা রাখছি, দেখছেন এই জায়গায় কিন্তু কোনো কিছুই নাই, ফাঁকা। তো ইউজার ডাবল সমান যদি ফাঁকা হয়, মানে আমার এই ইনপুট ফিল্ড যদি কোনো সময় ফাঁকা থাকে, কোনো ডাটা না থাকে, এবং যদি সাবমিট দেই, সেই ক্ষেত্রে কি হবে, এই যে এখন আমি কোড লিখবো, যদি ফাঁকা থাকে তার জন্য কোড লিখবো। তো কি লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আমি পড়তেছি আমার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজার নেম, এই ইউজার নেমটা কিসের, এই যে দেখেন আমরা ফার্স্ট একটা স্পেন রাখছিলাম না প্রতিটা ইনপুটের পরেই মেসেজ দেখানোর জন্য, সেই স্পেন আইডি, এই যে আইডি ইউজার নেম, এখানে আপনি এই জায়গায় যে নেমটা দিবেন সেই নেমটাই এই জায়গায় দিতে হবে। তারপরে এই যে ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল এর সাথে তো আমরা সবাই পরিচিত, অনেকদিনই কাজ করলাম ইনার এইচটিএমএল দিয়ে। ইনার এইচটিএমএল এর কাজ কি, এই জায়গায় আমি যে মেসেজটা দিতেছি বা এই জায়গায় আমি যা দিতেছি এই কোটেশনের পরে, সেই কাজটা আমার এই ইউজার নেম নামে যে জায়গায় আমার এইচটিএমএল ট্যাগ আছে সেই ট্যাগের ভিতরে এইখান থেকে ডাটা নিয়ে ওই জায়গায় ডিসপ্লে করবে। তো আমরা কন্ডিশন কি দিলাম, যদি ইউজার ফিল্ড খালি থাকে সেই ক্ষেত্রে আমাকে একটা মেসেজ দিবে। সেই মেসেজটা কিসের মাধ্যমে দিবে, এই যে ইউজার নেম আইডি এবং ইনার এইচটিএমএল মেথডের মাধ্যমে আমি একটা মেসেজ দিতেছি। তো এই দেখেন এই জায়গায় এই যে কোটেশন দিয়ে আমি এই জায়গায় এই দুইটা স্টার দিছি। তো এই দুইটা স্টার এই জায়গায় দেখাবে যাতে সুন্দর দেখা যায় একটা মেসেজ, সেই জন্য দিছি। যে জায়গায় একটা লেখা দিছি যে প্লিজ ফিল দ্য ইউজার নেম ফিল্ড, এটা আপনার নিজের মতো দিবেন, যা লিখবেন সেটাই এই জায়গায় শো করবে। তো আমরা এই কোডটা নিজেরা লিখি। ইফ কন্ডিশন নিলাম, ইফের ভিতরে কি দিব, ইউজার ডাবল সমান ফাঁকা স্ট্রিং, মানে ইউজার যদি কখনো ফাঁকা থাকে সেই ক্ষেত্রে এখানে এখন মেসেজ দিব, কি দিব, মেসেজ মানে মেসেজ পাস করব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমার আইডির নাম কি, ইউজার নেম, এই জায়গায় ইউজার নেম, তারপরে এই জায়গায় কি দিব, ডট ইনার এইচটিএমএল, ডট ইনার এইচটিএমএল, বানানের দিকে খেয়াল রাখবেন, বানান যাতে ভুল না হয়। তারপরে সমান, সমানের পরে আমি স্ট্রিং দিলাম, স্ট্রিং দিয়ে যেই মেসেজটা আমি দিতে চাইতেছি, এই যে আমি এতটুকু মেসেজ দিতে চাইতেছি যে প্লিজ ফিল দ্য ইউজার নেম ফিল্ড, আমি মেসেজটা দিলাম এবং স্টেটমেন্ট ক্লোজ করলাম। এরপর একটা দিলাম রিটার্ন ফলস, যে আমার কন্ডিশনটা ফলসে রিটার্ন করবে, ফলসে রিটার্ন মানে এটা হচ্ছে একটা এরর, তো এটা বুঝায় দেওয়ার জন্য। তো আমরা একটু চেক করে দেখি এখন কি হয়। এই দেখছেন আমার কিন্তু এই জায়গায় মেসেজটা শো করছে যে প্লিজ ফিল দ্য ইউজার নেম ফিল্ড, আর এটা কোথায় শো করছে, আমার ইনপুট ফিল্ডের নিচেই শো করছে। কেন নিচে শো করছে, আমার ইনপুট ফিল্ডটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, ও পুরো জায়গা নিয়ে নিছে, তারপরে আমি একটা স্পেন ট্যাগ দিছি, সেই স্পেন ট্যাগের জন্য এটা
নিচে শো করতেছে। আমি চাইলে প্যারাগ্রাফ দিয়েও নিচে শো করাইতে পারতাম। সেই ক্ষেত্রে হয়তো কি এটার পরে একটা স্পেস থাকতো, ফাঁকা জায়গা থাকতো, তারপরে এই লাইন থাকতো, মানে ওইটা একটু দেখতে কেমন লাগে, সেই জন্য আমরা স্পেন ট্যাগ দিয়ে এই জায়গায় এরর মেসেজটা শো করছি। তো এই সেম ভাবে এই কন্ডিশনটা তো আমরা সবগুলোতেই দিতে পারি, কারণ আমাদের সব ডাটাই লাগবে। কোনো ডাটা না দিয়ে কেউ ফর্ম সাবমিট করতে পারবে না, কারণ আমাদের পাসওয়ার্ডও দরকার, কনফার্ম পাসওয়ার্ডও দরকার ঠিক করা, মোবাইল নাম্বারটাও একটা ম্যান্ডেটরি ফিল্ড, এটাও আমাদের দরকার, এবং ইমেইলও দরকার। তার মানে এই সবগুলোই আমার ম্যান্ডেটরি ফিল্ড। তো সেই ক্ষেত্রে আমি এই সেম কন্ডিশনটা সবার জন্যই অ্যাড করে দিব। তো সেই ক্ষেত্রে কি করব, যে ইফ এর পরে একটু ফাঁকা দেই। তো এটা মনে করেন ইউজার, তো ইউজারের জায়গায় এটা আমি পাসওয়ার্ড লিখে দিলাম, যেমন ভেরিয়েবল পাস। আর এই জায়গায় আমি কি করব, আমার এই যে পাসওয়ার্ডের কোথায় সেট, এই যে আইডি পাসওয়ার্ড নামে রাখছিলাম স্পেন, সেই আইডিটা কপি করে এই জায়গায় দেখাই দিতে হবে, যে এই ফিল্ডে এবার দেখাইবা। তার মেসেজটাও চেঞ্জ করে দিই, মেসেজটা এখান থেকেই নেই, যে এই যে পাসওয়ার্ডের মেসেজ, প্লিজ ফিল দা পাসওয়ার্ড ফিল্ড। প্লিজ ফিল দা পাসওয়ার্ড ফিল্ড। সেম ভাবে এটা আমি কনফার্ম পাসওয়ার্ডের জন্য দিই, এই জায়গায় মনে হয় সি পাসওয়ার্ড, আর এখানে লিখে দিই কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড সি পাসওয়ার্ড, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড সি পাসওয়ার্ড, এইটা খেয়াল রাখতে হবে ভালো করে, এই যে এইসব আইডি নেম গুলো যাতে ভুল না হয়। আইডি নেম ভুল হলে কিন্তু আর আউটপুট ঠিক মতো দিবে না। এই যে যেমন এই জায়গায় আমি দেখছেন ভুল করে চলে যেতেছিলাম, তো এই জায়গায় আমার এই নামটা দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। এই জন্য কোড করতে গেলে ঠান্ডা মাথায় করা লাগে, যাতে ভুল না হয়, কারণ ছোট ছোট ভুলের জন্য আপনার অনেক টেনশন করতে হবে। দেখবেন পরে ভুল একেবারে ইজি একটা ভুল বেরোর বিষয় আছে। তো কনফার্ম পাসওয়ার্ডের পরে মোবাইল, এই জায়গাতেও কি হবে আইডি আমার, এই যে মোবাইলের এই যে স্পেনের আইডিটা লাগবে আমাদের, কারণ আমরা এই জায়গা থেকে মেসেজ পাস করতেছি। মোবাইল নাম প্লিজ ফিল দা, আমি লিখে দিই মোবাইল ফিল্ড, মোবাইল নাম্বার ফিল্ড। সেম ভাবে এখন ইমেল ফিল্ডটাও দিয়ে দিলে আমার একটা ভ্যালিডেশন কমপ্লিট হবে। সেটা কি, জায়গায় ইমেইলেরই কি ইমেল আইডি, মোবাইলের জায়গায় ইমেল, আর মোবাইল নাম্বারের জায়গায় ইমেল আইডি। আর এখানে হবে কি, প্লিজ ফিল দা ইমেল ফিল্ড। তো এই মোটামুটি হচ্ছে আমার, কোনো ঘর ফাঁকা রাখা যাবে না সেই ভ্যালিডেশন। আমরা এখন একটু দেখি, চেক করে রিলোড দিই। যেমন এখন সাবমিট দিই, যেমন প্লিজ ফিল দ্য ইউজার নেম ফিল্ড, বাকিগুলো দেখায় নাই, তো আমি এটা ফিল করি, তারপরে সাবমিট দিই। এই যে পরেরটা আসছে, পাসওয়ার্ড দিই একটা যে কোনো কিছু, কনফার্ম পাসওয়ার্ড, এই যে এটাও দেখাইছে, মোবাইল নাম্বার এটাও দেখাইছে, তারপরে এই যে ইমেল সব দিলাম। এখনো কিন্তু এইগুলো জাস্ট ফিল্ড খালি আছে, ফাঁকা ফাঁকা আছে কিনা এতটুকুর ভ্যালিডেশন দিছি, এই জন্য ডাটা উল্টাপাল্টা দেওয়াতেও এটা সাবমিট হয়ে যাবে, দেখছেন। কিন্তু যখন আমি আরো বাইন্ডিং দিয়ে দিব, তখন ওইসব জিনিসও মেসেজ দিবে। তো আমরা এখন পরবর্তী কাজে যাই, যেমন আমরা ইউজার নেম থেকে শুরু করি। তো ইউজার নেমের পরের যে কন্ডিশনটা দিছি দেখেন, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। এই জায়গায় আমি ইউজার নেমের লেন্থ চেক করব এখন, যে একটা ইউজার নেম মাস্ট বি
মিনিমাম 2 ক্যারেক্টার হতে হবে এবং সর্বোচ্চ 20 ক্যারেক্টার হতে পারবে। মানে আপনি দুইটা কন্ডিশন একসাথে চালাইতেছেন যে আমার এই জায়গার ইউজার নেম ফিল্ড যদি কেউ ইউজার নেম সেট করে সেক্ষেত্রে তার মিনিমাম 2টা ওয়ার্ড হতেই হবে ইউজার নেম এবং লেন্থ মানে 20 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। আবার কেউ ইচ্ছা করলে একটা বিশাল বড় যে একটা ইউজার নেম বানাবে সেটাও চাইলে পারবে না, কোনো একটা স্ট্যান্ডার্ড তো আছে। তো আমি এই জন্য এই রুলটা সেট করে দিতেছি যে মিনিমাম 2টা ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার। তো কিভাবে করতেছি দেখেন, আমি ইফ কন্ডিশন নিলাম, ইফ কন্ডিশনের এই যে ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমটা, এই প্রথম এবং লাস্টেরটা হচ্ছে আমাদের সিনট্যাক্সের, মানে এটা লাগেই সবসময়। তারপরে আমি কি করলাম যে এই ব্র্যাকেট থেকে একটা কন্ডিশন লিখলাম ইউজার ডট লেন্থ। আমরা লেন্থ মেথডের কাজ দেখছি, ও লেন্থ কাউন্ট করে যে কয়টা আছে। তো এই লেন্থের মাধ্যমে আমি কি দিছি, লেন্থ লেস দেন সমান 2, মানে 2টা অথবা 2 এর ছোট হতে পারবে না, 2 অথবা 2 এর ছোট হতে পারবে না, এই 2 এর ছোট হতে পারবে না। একেবারে ই করে দিলাম যে আপনার 1 হইতে পারবে না সোজা কথা, এবং ফাঁকা তো থাকতেই পারবে না। তো আমি এই জায়গায় যে 2 দিলাম, তারপরে এটা কি 2টা পাইপ সাইন মানে কি, এটা কিন্তু এই লাস্ট কিছুদিন আগে পড়াইছি অপারেটরে। এটা হচ্ছে লজিক্যাল অর, যে হয়তো এইটা অথবা এই যে ইউজার ডট লেন্থ এটা কি গ্রেটার দেন 20, মানে 20 এর বড় হইতে পারবে না। এই জায়গায় 2 এর ছোট হইতে পারবে না সেই জন্য লেস দেন, এবং এই জায়গায় বলছি কি 20 এর বড় হইতে পারবে না এই লেন্থটা। তো আমরা এইভাবে লিখি, লিখা তারপরে কি করলাম যে এই ডকুমেন্ট ডট আইডি এর মাধ্যমে ইউজার নেম, ইউজার নেমের ভিতরেই আমি একটা মেসেজ সেট করব, সেটা কি যে ইউজার লেন্থ মাস্ট বি বিটুইন 2 and 20। সেটা ক্যারেক্টারটা লেখা দিতে পারি, লিখি নেই কালকে 20 ক্যারেক্টারস। আমরা ফার্স্টের এই ইফ কন্ডিশনটা হাতে লিখি, এই হচ্ছে ইফ, এর পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা সূত্রের, তারপরে আমি আরেকটা ব্র্যাকেট দিলাম এবং এই জায়গায় লিখবো কি লিখবো, ইউজার ভেরিয়েবল কি চেক করব, লেন্থ, ইউজার ডট লেন্থ, তারপরে কি লেস দেন সমান 2। এরপরে আমি কি দিব এই জায়গায় 2টা পাইপ সাইন, মানে এটা হচ্ছে লজিক্যাল অর। তারপরে আবার সেম ভাবেই ইউজার ডট লেন্থ, এবং তারে কি বলছি যে 20 ক্যারেক্টার, 20 ক্যারেক্টারের বেশি হইতে পারবে না। ইফ কন্ডিশনের পরে আমাদের এই স্টেটমেন্ট লিখতে হবে ব্লক অফ কোড, সেটার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং এই কোডটা লিখে দিব, যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই ইউজার নেম ইনার এইচটিএমএল, তারপরে এই মেসেজ সহ কোডটা কপি করে আনলাম। user length must be between 2 and 20 characters, ওকে। তারপরে এই রিটার্ন ফলসটা আমরা যেহেতু কপি করে দিই, এটা প্রতিটাতেই দিবেন। এখন দেখি, যেমন ফাঁকা দিলাম এবং মাত্র একটা লিখলাম, তো আমার এই জায়গায় কি দেয় দেখেন, আমি বলছি কি মিনিমাম 2 ক্যারেক্টার হতে হবে, তো আমি একটা দিছি, সেই জন্য আমাকে যে মেসেজটা দেখাইতেছে ইউজার লেন্থ মাস্ট বি বিটুইন 2 and 20 ক্যারেক্টার। এখন আমি রিলোড দেওয়ার পরে যদি এই জায়গায় 20টার উপরে দিই, এই জায়গায় যে 20টার বেশি আছে সাবমিট দেখছেন, তখনও কিন্তু আমাকে এই মেসেজটা শো করতেছে। তো আমি যদি এখন এই অল্প কয়টা দিই, এখানে কিন্তু 20টাও নাই এবং 2 এর বেশি আছে, এখন কিন্তু আমাকে কিছু বলবে না, আমার পরবর্তী এটার জন্য এরর দিতেছে, মানে আমার এটা ওকে আছে। তো এই গেল আমাদের ইউজার। তো ইউজারের একটা একটা কাজই আগে শেষ করি, পরে অন্যটায় যাব। তারপরে আমি যেটা দেখতেছি যে আমার ইউজার নেমে এখানে জাস্ট বোঝানোর জন্য একটা দেওয়া হয়েছে যে ইউজার নেমে আমি কোনো শুধু নাম্বার ইউজ করব না,
শুধু নাম্বার তো বুঝতে পারছেন যে অনেকে নাম্বার দিয়ে শুরু করে, নাম্বার দিয়ে শুরু করলে তো ডাটা টাইপ এটা নাম্বার দেখায়। তো আমি যদি এবিসিডি লিখি, এবিসিডি লেখার পর যদি কোনো নাম্বার দিই সেটা তো আর নাম্বার থাকে না, সেটা তো স্ট্রিং হয়ে যায়। তো এই জায়গায় আমি যেটা বলতেছি যে এখানে কোনো নাম্বার থাকতে পারবে না, শুধু ক্যারেক্টার থাকবে। তো দেখেন কিভাবে করছি। ফার্স্টে দিছি কি, যদি নটটা বাদ দেই তাহলে আমাদের কন্ডিশন কি দাঁড়ায় যে ইজ এন এন, মানে এটা কি নট এ নাম্বার। নট এ নাম্বার মানে কি, যে এটা স্ট্রিং। তো আমরা চেক করব কি যে এটা আসলে নাম্বার কিনা। তো আমাদের নাম্বার চেক করার কোনো ডাইরেক্ট মেথড নাই। তো সেই জন্য আমরা কি করছি, ইজ এন এন লিখলাম ফার্স্ট। ইজ এন এন মানে কি, ইজ নট এ নাম্বার। এইটা কি একটা নাম্বার বাদে অন্য কিছু? নাম্বার বাদে অন্য কিছু মানে এটা হচ্ছে স্ট্রিং। তো আমরা তো নর্মালি স্ট্রিংই লিখি এই জায়গায়। হ্যাঁ, এটা স্ট্রিং, কিন্তু আমি চেক করব কি নাম্বার। তো সেই জন্য এই জায়গায় যদি একটা নট দিয়ে দিই তাহলে তো উল্টে গেল, যে নট ইজ এন এন মানে না, এটা নাম্বার না। নাম্বার নাটার উল্টাটা হইতেছে এই নট। তো আমরা যখন একটা স্ট্রিং কে নট দিব তার মানে ও নাম্বার চেক করতেছে যে এই জায়গায় আসলে নাম্বার আছে। তাহলে তো এটা কোন জায়গায় চেক করব, ইউজার ভেরিয়েবলে। এই যে ইউজার ভেরিয়েবলটা এই জায়গায় দিয়ে দিতে হবে, না হলে ভ্যালু কোথা থেকে পাবে। তারপরে এই সেম যে ইউজার নেম, এটার ভিতরে আমি একটা মেসেজ দিয়ে দিছি যে অনলি ক্যারেক্টারস আর অ্যালোড। এটা আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি এই জন্য ডাইরেক্ট কপি করে দিলাম। মানে কোড লেখার প্যাটার্ন দুইটা তো দেখাইলামই, এখন হয়তো লেখা কেমনে লিখতে হয় সেটা নিয়ে প্রবলেম হবে না। হচ্ছে কপি পেস্ট, কপি পেস্ট করলে একটু হ্যাঁ। এখন আমরা গিয়ে দেখি ইউজার নেম এটা ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখেন আমি এই জায়গায় রিলোড দিলাম এবং এই জায়গায় ফার্স্টে নাম্বার দিয়ে শুরু করলাম। দেখেন কি বলে, অনলি ক্যারেক্টারস আর অ্যালোড, মানে আমার এই যে 3 নাম্বারটায় আমি যেই মেসেজ দিছি সেই মেসেজটা এই জায়গায় শো করতেছে। অনলি ক্যারেক্টারস আর অ্যালোড, বা এই জায়গায় দিতে পারি অন নাম্বারস ক্যান নট অ্যালোড, নাম্বারস আর নট অ্যালোড এরকমও দিতে পারি। যেটাই দেন মেসেজ ওইটাই এই জায়গায় শো করবে। তো এই জায়গায় কিছু এবিসিডি দিয়ে দিলে এখন কি করে, এখন ওইটা ভালো করে দেখি। যেমন এবিসিডি তারপরে নাম্বার, এই যে এবার কিন্তু সেকেন্ডে এসে পড়ছে। তো শুধু নাম্বার দিয়ে যদি শুরু করে তখনই ও এরর দিবে যে এই জায়গায় কোনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। তো এই ছিল মোটামুটি ইউজারের জন্য এই 3টা ভ্যালিডেশনও দিছি। তারপরে কাজ করতে গেলে যদি আরো লাগে তখন সেই অনুযায়ী বুঝা বুঝা কোড বানাইতে হবে। তারপর আমরা পাসওয়ার্ডের জন্য দেই, পাসওয়ার্ডের একটা দিছি যে পাসওয়ার্ড ফিল্ড খালি থাকতে পারবে না, এবং পাসওয়ার্ডের লেন্থ আমরা সব জায়গায় কিন্তু দেখি যে মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে, এরপরে এত বেশিও আবার দেওয়া যাবে না। তো এই জায়গায় শুধুমাত্র লেন্থের একটা দেওয়া হয়েছে যে 5 ডট লেন্থ। আমরা কি বলছি, মিনিমাম 5 ক্যারেক্টার। আগেরটা যেভাবে 2 ক্যারেক্টার চেক করছি এই জায়গায় 5, 2 এর জায়গায় জাস্ট 5 করে দিছি। ওই লেস দেন সমান 5 অর ইউজার ডট লেন্থ গ্রেটার দেন 20, মানে 20 এর বড় হইতে পারবে না আর মিনিমাম 5 ক্যারেক্টারের ছোট হইতে পারবে না। এরপরে সেম একটা মেসেজ দিয়ে দিছি যে ইনার এইচটিএমএল এর মাধ্যমে। তো এই জায়গায় ইউজার নেম হবে না, এই জায়গায় হবে এই যে পাসওয়ার্ড। এই জায়গাতে তাহলে আমি একটা ভুলই করে রাখছি গতকালকে। এই কাজ করতে গেলে তাড়াহুড়া করলে ভুল হয়। আচ্ছা, তো আমরা এখন এই কোডটা এই জায়গায় কপি কপি করে আমাদের কোডে নিয়ে আসি। যেমন এই পাসওয়ার্ড এটা আমি একটু ফাঁকা রাখছিলাম যাতে বুঝতে পারি, তার নিচেই দিয়ে দিলাম। এবং
ইউজার লেন্থ 5 20 রিটার্ন ফলস। এটা তো আমরা দেখি চেক করে আমাদের যেখানে মনে করেন 1 2 3 4টা দিলাম, দিয়ে সাবমিট দিলাম। দেখেন এই যে ইউজার লেন্থ মাস্ট বি বিটুইন 5 and 20, তার মানে আমাদের ভ্যালিডেশন ঠিক আছে। এই জায়গায় 1 2 3 4 5 দেই। এখন আমার এই নিচের গুলা খালি, এই জন্য নিচে যেতে বলবে। ওহো, ইউজার লেন্থ মাস্ট বি বিটুইন 5, তো 5 মানে 5 এর চেয়ে বড় চাইছে। যদি সমান সমান কাইটা দিই সেই ক্ষেত্রে এটা ঠিক থাকবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে এখন ঠিক আছে। আর আগে যেভাবে লিখছি সেটা লিখলে ও এই জায়গায় মিনিমাম 6 ক্যারেক্টার, মানে 6 থেকে শুরু হবে, 6 হইলে নিবে। 5 বা 5 এর চেয়ে ছোট ওইগুলা নিবে না। তো আমরা 5ই রাখি। আচ্ছা 5 রাখলাম। তো এই ছিল পাসওয়ার্ড। পাসওয়ার্ডে আর কিছু দিব না আমরা। এখন এই কনফার্ম পাসওয়ার্ডে একটা জিনিস দিব, সেটা কি, যে আমার কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আমরা এই পাসওয়ার্ডের ঘরে যা লিখছি কনফার্ম পাসওয়ার্ডও সেম হইতে হবে। যদি সেম না হয় তাহলে একটা এরর দিবে যে পাসওয়ার্ড নট ম্যাচ বা কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ এরকম। আমরা এখন ওই ভ্যালিডেশনটা করব। এটা ইজি কিন্তু মনে হয় অনেক কঠিন। দেখেন এই যে এটা তো আমরা দিছি খালি রাখার জন্য, আর এই জায়গায় দিলাম কি, ইফ এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি নট সমান। এই যে নট মানে তো আমরা জানি যে সমান না, আর এই দুইটা মানে হচ্ছে সেম। আমরা ইকুয়ালিটি চেক করি যে ওর ডাটা টাইপ এবং ডাটা টাইপ না, শুধু ইকুয়ালিটিটা চেক করি। যদি আমরা 3টা সমান দিতাম তাহলে ডাটা টাইপও চেক করতে হইতো। তো আমরা অত ডাটা টাইপের দরকার নাই, আমরা দেখবো যে পাসওয়ার্ডে যা দিছি সেম জিনিসটা কনফার্ম পাসওয়ার্ডেও বসছে কিনা। যদি বসে তাহলে ঠিক আছে, আর যদি না বসে, এই যে নট, যদি না বসে তাহলে আমরা এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে একটা মেসেজ পাস করব। তো মেসেজটা কি দিছি, যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। আমরা এই পাসওয়ার্ডটা এখন এই জাভা স্ক্রিপ্টে কনফার্ম পাসওয়ার্ডের পরেই দিয়ে দিই। পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। আর এই জায়গাটা খেয়াল রাখতে হবে অবশ্যই যে সি পাসওয়ার্ড আমার আগেরটা যেমন এই জায়গায় তো শো করছিল, তার মানে এইটাই নাম ঠিক আছে। আমাদের ওই স্পেনের নামটা কিন্তু সবসময় ম্যাচ করাইতে হবে। স্পেনের নাম ম্যাচ না করলে ওই জায়গায় মেসেজটা দিবে না। এখন দেখি আমরা চেক করে, যেমন একটা দিলাম, এরপরে বেশি হয়ে গেছে, আমার কিবোর্ডে চাপ লেগে গেছিল। তো এখানে আমি 1 2 3 4 5 6, মানে 1 থেকে 6 দিলাম। তো কনফার্ম পাসওয়ার্ডে দিলাম 1 2 3 4 5। তো এখন আমি সাবমিট দিই, মানে উল্টাপাল্টা দিছি। এই যে দেখেন আমার ভুলের জন্য বলছে যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ। এখন আমি আবার ওই জায়গায় কিছু লিখলাম এবং 1 2 3 4 5 6, এরপর এই জায়গায় 1 2 3 4 5 6, মানে এখন ম্যাচ করাই দিছি। এখন যদি আমি সাবমিট দিই তাহলে কি এই 3টা আমার ওকে থাকবে। এই নিচের খালি জায়গার জন্য মেসেজ দিবে। এই দেখছেন এই জায়গায় আর কোনো এরর ধরে নাই, তার মানে আমার কোড ঠিক আছে। এখন মোবাইল নাম্বারে ওই রকম একটা দিব যে মোবাইল নাম্বারে কোনো ক্যারেক্টার লেখা যাবে না, এই জায়গায় অনলি নাম্বার লিখতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি কোড বানাইছিলাম দেখি। এই যে মোবাইল,
আমরা একটু আগে দেখেন কি কোড করছিলাম, ইজ নট নান। এই যে ইজ নট এ নাম্বার, সেটা কি নট দিছি, নট দেওয়ার মানে আমরা ওই জায়গায় নাম্বার আছে কিনা সেটা কনফার্ম করছি। আর এই সেম কোডটার এখন উল্টা দিলেই তো হয়, যেমন এই নটটা বাদ দিয়ে দিলেই আমরা তার উল্টাটা হবে, যে আমরা উপরে দিছিলাম যে কোনো নাম্বার থাকতে পারবে না, আর এই জায়গায় হবে স্ট্রিং থাকতে পারবে না। তো এই সেম কোডটা উল্টা। তো এই দেখেন এই যে এই জায়গায় আমি কোনো নট দেই নাই, তো নট না দেওয়ার কারণেই ও এই জায়গায় চেক করবে যে এই জায়গায় কোনো স্ট্রিং বসে কিনা। যদি স্ট্রিং বসে তাহলেই এরর দিবে। এই যে ইজ নান, এটা কি মোবাইল আমার ভেরিয়েবল, তারপরে আমরা এই জায়গায় জাস্ট এই স্পেনের আইডিটা দিয়ে এই জায়গায় একটা মেসেজ পাস করে দিছি। তো আমরা এই কোডটাই এতটুকু কপি করি, ইফ পোর্শন, এই যে মোবাইল, মোবাইলের পরে দিয়ে দিলাম, একটু কোডটা সোজাসুজি করি, এই তো ইউজার মাস্ট রাইট ডিজিট অনলি। এই জায়গায় যে কোনো মেসেজ দেন, সমস্যা নাই, যেটা ভালো মনে হয়, মানে আমার এই কাজের জন্য যে এই জায়গায় আমি কোনো লেখা দিতে চাইতেছি না, এই জায়গায় অনলি নাম্বার দিতে হবে। এই জায়গায় দেখেন ব্যাপারটা, এটা কিন্তু আমরা নর্মালি যে টেক্সটের জায়গায় নাম্বার দিলেও কিন্তু এই ভ্যালিডেশনটা হয়, তার জন্য আমার জাভাস্ক্রিপ্ট লিখতে হয় না। কিন্তু নাম যদি নাম্বার দিতাম তাহলে হয়তো কি আমার এই যে মোবাইলের এই পাশে দুইটা অ্যারো চিহ্ন আসতো। তো আমি চাইতেছি না যে এখানে দুইটা অ্যারো চিহ্ন আসুক, আমি এই টেক্সট ফিল্ডটাকেই ভ্যালিডেশনের মাধ্যমে সিকিউর করে নিব যে এই জায়গায় কেউ কোনো ক্যারেক্টার লিখতে পারবে না, এবিসিডি অ্যালফাবেটিক ক্যারেক্টার লিখতে পারবে না, এই জায়গায় অনলি নাম্বারই দিবে। তো আমরা মোবাইল কই, মোবাইল এটা দিলাম। এখন আমরা জায়গায় চেক করে দেখি, যেমন এবিসিডি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই যে মোবাইলের ভিতরে আমি এবিসিডি লিখলাম, দেখেন আমার কি এরর দিবে, এই যে ইউজার মাস্ট রাইট ডিজিটস অনলি। তো এখন যদি আমি এই জায়গায় কোনো একটা নাম্বার দিই তখন আমার এই নিচেরটার জন্য মেসেজ দিবে, এই যে এটা ওকে আছে, এটার জন্য মেসেজ দিছে। তো আমরা মোবাইল নাম্বারে আরেকটা জিনিস ই করে দিব, যে এখানে মোবাইল নাম্বার মিনিমাম আমাদের দেশের স্টাইলে 11 ডিজিট মিনিমাম থাকতে হবে, সেটা করে দিই। তো চাইলে ম্যাক্সিমামও করা যাবে। দেখেন এই যে এটা আমরা ওই আগে যে কোডগুলো করছি যে 5 থেকে 20 ডিজিট, ওই সেম জিনিস, জাস্ট লেন্থটা একটু আমার নিজের মন মতো দিয়ে দিব, যে আমরা যত চাই, আমি এই জায়গায় চাই 11 ডিজিট। এই যে মোবাইল লেন্থ নট ইকুয়াল টু 11, যদি 11 না হয় তাহলেই ও মেসেজ দিবে। দশ 11 কোনো প্রবলেম নাই, যদি 12 দিই সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম ধরবে? হ্যাঁ, আমি কোডটা এমন ভাবে লিখছি যে সমান সমান দিয়ে, মানে একেবারে স্ট্রিক্ট বলে দিছি যে 11 কম হতে পারবে না, বেশি হতে পারবে না। যদি আমি গ্রেটার দেন লেস দেন দিয়ে এই জায়গায় করতাম যে 11 হচ্ছে ছোট হতে পারবে না কিন্তু বড় হলে সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমি এই জায়গায় কি দিতাম, একটা গ্রেটার দেন দিতে পারতাম। তো আমি ওইভাবে করি নাই, আমি যে সমান সমান দিয়ে স্ট্রিক্টলি দিয়ে দিছি যে 11 ডিজিটের কম বেশি হতে পারবে না। তো আপনারা যদি পরবর্তীতে এটারে চেঞ্জ করে করে দেখতে পারেন, গ্রেটার দেন লেস দেন দিয়ে আপনাদের মন মতো বসাইতে পারেন, যে যেভাবে ভ্যালিডেশন করে আর কি। তো আমি জাস্ট সমান সমান দিয়েই রাখলাম স্ট্রিক্ট। তো এই ছিল আমাদের মোবাইল নাম্বারে আর কোনো ভ্যালিডেশনের দরকার নাই। এখন আমরা ইমেল দিব, ইমেলের যে ঠিক মতো আছে কিনা, যদি কোনো পারফেক্ট জায়গায় না থাকে তাহলে এটা ইমেল না, একটা মেসেজ দিবে ইনভ্যালিড। তারপরে আমাদের ডটের পরে যে কোম্পানির নাম থাকে সেটা কম হইতে পারে, আইএন হইতে পারে, বিডি হইতে পারে, তারপরে ডট নেট হইতে পারে। এই জায়গায় যে কয়টা, যেমন কম নেট, মানে এগুলাকে কি বলে, ডোমেইন এক্সটেনশন,
নেম। তো এইগুলো ওই 3 ডিজিট এবং 2 ডিজিটেরই হয় বেশি, 3টা ওয়ার্ডের অথবা 2টা ওয়ার্ডের। যদি আমাদের দেশ রিলেটেড হয় তাহলে তো ওই যে বিডি, আইএন, ইউএস, ফ্রান্স হইলে এফআর, এরকম কোড থাকে। আর যদি কোম্পানির এক্সটেনশন হয়, যেমন কোম্পানি ডট নেট, এক্সওয়াইজেড, দেখিনি তো এরকম বিভিন্ন ওয়েবসাইট থাকে। তো আমরা ওই জিনিসটা চেক করব যে এই জায়গায় 2 বা 3 ডিজিটের কম বেশি কিছু দিলেই এরর বলবে। এই দুইটা জিনিস আমরা বাইন্ডিং দিয়ে দিব। যেমন এই যে দেখেন, আমি কি আমরা চেক করব যে আমার ইমেইলের ভিতরে কোথাও আছে কিনা। যদি না থাকে তাহলে এটা একটা পারফেক্ট ইমেইল না। সেটা কি করে করতেছে, এই যে দেখেন ইন্ডেক্স অফ। আমরা কিন্তু জাভা স্ক্রিপ্টে পড়ছিলাম যে ইন্ডেক্স অফ কি কাজ করে। ইন্ডেক্স অফ হচ্ছে ও সার্চ করে আপনার যে কোনো জায়গায়, যেমন এই যে ইমেল মানে আমার ইমেল ভেরিয়েবল, এর ভিতরে যে ডাটাটা আছে ও সেটা সার্চ করতেছে। কি সার্চ করতেছে আমি এই জায়গায় মেনশন করে দিছি যে তুমি ওই ইউজাররা যে ডাটাটা দিতেছে সেই ডাটার ভিতরে এই কথাটা আছে কিনা সেটা চেক করতেছি। কিসের মাধ্যমে? ইন্ডেক্স অফ মেথডের মাধ্যমে। এবং ওইটা তো কোথায় আছে, সেইটাও চেক করতেছি। যে দেখেন এই যে এটা কি লেস দেন সমান 0, মানে এটা 0, একেবারে প্রথমে কেউ দিছে কিনা। যদি কেউ প্রথমে দেয় তাহলে এটা ইনভ্যালিড ইমেল বলবে। আমি সেই ভ্যালিডেশনটাই দিয়ে দিছি যে কেউ দিবে সমস্যা নাই, কিন্তু টা কেউ প্রথমে দিতে পারবে না, কারণ দিয়ে তো কোনো ইমেইলের লেখা শুরু হয় না। টা হয় কখন? মাঝখানে। আমি সেই ভ্যালিডেশনটা এই জায়গায় দিছি। এই যে তারপরে এই জায়গায় একটা মেসেজ দিয়ে দিছি, এটা জাস্ট বোঝার জন্য আমি নিজের মতো মেসেজ দিছি যে টা দেখাইতেছে ভুল, সেই জন্য ইনভ্যালিড ইমেল। তো আমরা এটাও কপি করলাম, কপি করে আমাদের ইমেল পোর্শন এই জায়গায় দিলাম। এবং এই জায়গায় আমরা একটু চেক করে আসি যে আমাদের ইমেল আইডি এটা কি ঠিক আছে। এই যে স্প্যানের আইডি, ইমেল আইডি ঠিক আছে। দুইটা একসাথেই দেখাই। তারপরটা কি, এই জায়গায় আমরা চেক করতেছি কি দেখেন, ইমেল কারেক্ট কি, এটাও ইন্ডেক্স অফ এর মতোই ক্যারেক্টার চেক করে। এই জায়গায় আমি কি চেক করতেছি, -4 দিছি। -4 মানে কি, পিছন থেকে 4 নাম্বার ঘরে কোনো ডট আছে কিনা সেটা চেক করব ইমেল লেন্থের মাধ্যমে। এই যে দেখছেন ইমেল লেন্থের পরে -4 দিছি। -4 মানে তো আমরা জানি যে মাইনাস দিয়ে কোনো কিছু শুরু করলে যেটা ফার্স্টে কাজ হইতো সেটা পিছন থেকে কাজ করবে, উল্টা। তো উল্টা যখন কাজ করে তখন কিন্তু 0 থেকে কাউন্ট হয় না, 1 থেকে কাউন্ট হয়। তো আমরা এরকম 4 নাম্বার পজিশনে ডটটাকে খুঁজবো। তারপরে একটা লজিক্যালি দিছি যে এন্ড, দুইটা কাজ একসাথে করব, যে এটা আছে কিনা এবং ইমেল কারেক্ট ইমেল ডট লেন্থ এই যে -3। আর 3 নাম্বার পজিশন যে আমরা যেটা বলছি পিছন থেকে 2 বা 3, যে বিডি, আইএন, তারপর হচ্ছে ইউএস, এর আগে ডট আছে কিনা, বা ডট কম মানে কি পিছন থেকে কমের আগে ডট, তার মানে 4টা। এই 4 নাম্বার ঘরেও আছে কিনা। তো এই 4 দিয়ে আমরা চেক করতেছি যে .com, .xyz, এই টাইপের এক্সটেনশন গুলা। আর এই -3 দিয়ে চেক করতেছি যে এটা কি .bd না .in না .us, ওই যে লাস্টে দেশের নাম সহ যে ডোমেইন গুলা থাকে সেইগুলা। তার মানে হচ্ছে আমরা মূলত চেক করতেছি ডটের পরে 3 ডিজিট, ডটের পরে 2 ডিজিট। তো সেটার কোডটা আমরা এরকম ভাবে লিখছি যে পিছন থেকে হিসাব করে, যে -4 নট ইকুয়াল টু এইটা, যে এটা 4 নাম্বার ঘরে আছে কি নাই। যদি 4 নাম্বার ঘরে না থাকে সেই ক্ষেত্রেই ও আমাকে মেসেজ দিবে, যদি 3 নাম্বার ঘরে না থাকে সেই ক্ষেত্রেই মেসেজ দিবে। তো আমরা কপি করে আমাদের ইমেইলের পরে এই জায়গায় রাখলাম।
ইমেল আইডি আমাদের এই জায়গাটা চেক করবেন যে আমাদের স্পেন ঠিক আছে কিনা। তো এবার আমরা আমাদের এই জায়গায় চেক করি, যেমন ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম 6 ডিজিট, সেম পাসওয়ার্ডটাই দিলাম, তারপরে একটা মোবাইল দিলাম 11 ডিজিট। তারপরে আমি ইমেল প্রথমে দেখেন ভুল চেক করতেছি, দিয়ে কিছু লিখলাম, এটা কি বলবে, এরর দিবে, এই যে ভুল জায়গায় আছে, ফার্স্টে দেওয়া, সেই জন্য এটা ইনভ্যালিড বলতেছে। কাইটা দিলাম, কাইটা এখানে আমরা এখন দিলাম, কিছু একটা লিখলাম, জিমেইলই লিখলাম, তারপরে .com, তো কমের জায়গায় মনে করেন 4 ডিজিট দিলাম। আমি জায়গায় তো দিছি কি হয়তো 2 বা 3 ডিজিট থাকে, এর কম বেশি হইলে এরর দিবে। তো আমি আপাতত 4 ডিজিট দিলাম। দেখেন এখনো কিন্তু আমাকে দিছে এই যে ডট ঠিক মতো নাই, ডটের পরের ব্যাপারগুলো ঠিক মতো নাই, সেই জন্য ইনভ্যালিড মারছে। এই জায়গায় যদি আমি আরেকটু কমায় দিই শুধু একটা জিনিস, তখনও কিন্তু আমার সেম এররটা রয়ে গেছে, এই সাবমিট দিতেছি যাইতেছে না, তার মানে এখনো ভুল আছে। তো আমি যদি এখন হয়তো 2 দিলাম বা 3 দিলাম, 2 ডিজিট দিয়ে দিলাম, 2 ডিজিট দিলেই এখন সাবমিট দিলে আমার এই ফর্মটা ফাঁকা হয়ে যাবে, মানে আমার কোনো এরর নাই। 3 ডিজিট দিলেও ফাঁকা হয়ে যাবে, কোনো এরর নেই। তো আমি 2 ডিজিট দিয়ে চেক করতেছি, এই দেখেন সাবমিট দিলাম, এটা চলে গেছে। তো এই ছিল আমি আপনাদের একটা জাভা স্ক্রিপ্টের ভ্যালিডেশন, মানে কত ধরনের ভ্যালিডেশন হতে পারে, আরো অনেক ভ্যালিডেশন আছে। আমি এক একটা তাও তো 2টা-3টা করে দেখাইলাম, যেমন ইউজার নেমের ইউজারের কয়টা দিলাম, 3টা ভ্যালিডেশন দেখাইলাম, পাসওয়ার্ডের জন্য 2টা দিলাম, কনফার্ম পাসওয়ার্ডের 2টা, মোবাইলের জন্য 3টা দিলাম। তো বড় বড় ওয়েবসাইট মনে করেন যে আরো অনেক ভ্যালিডেশন করে এক একটার জন্য, আপনি কি কি লিখতেছেন এবং কতটুকু লিখতে পারবেন এরকম টাইপেরও বাইন্ডিং করে দেয়। তো ওইটা যখন ওইরকম লাগবে তখন ওইটা আপনারা এক্সপ্রেশনের মাধ্যমে এইটা করে নেবেন, ওই রিলেটেড টিউটোরিয়াল পাওয়া যায়। তো কিভাবে একটা ভ্যালিডেশন করে আমরা জাস্ট ওইটাই আজকের কোডের মাধ্যমে একটু দেখলাম। তো আরো কিছু, এটা তো একটা জাভা স্ক্রিপ্টের জাস্ট ভ্যালিডেশন, আপনাদের আরো কয়েকটা কাজ আমার করা আছে, এগুলো পূর্বের করা ছিল, আমি আপনাদের ওইটাও কিছুটা বুঝিয়ে দিতেছি কতগুলা, এবং ওই ফাইলগুলো আপনাদের দিয়ে দিব প্র্যাকটিসের জন্য। যদি এগুলো কমপ্লিট করতে পারেন মোটামুটি জাভা স্ক্রিপ্ট দিয়ে কিভাবে কি কাজ করে ওইটা সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে। তো আমরা যাই, যে এই যে দেখেন এই ফাইলগুলো আমি আগে বানানো ছিল, যেমন এটা এই ফাইলের ভিতরে আছে প্রাইম নাম্বার কি জিনিস বুঝাই দিব না, ফ্যাক্টোরিয়াল, এটাও কিভাবে কাজ করে ফ্যাক্টোরিয়াল এটাও বুঝাবো। এখানে একটা অন্য ধরনের ফর্ম ভ্যালিডেশন আছে, দেখেন এই জায়গায় সাবমিট করলে কি বলে, ইনভ্যালিড ডাটা এক্সিস্ট, যে কোনো ডাটা ছিল না এবং সবগুলো ফিল্ড খালি এবং লাল কালার, এটাও একটা ভ্যালিডেশন। তারপরে ম্যাক্স মিন এভারেজ, মানে আমি একটা ফাইল থেকে কোনটা ম্যাক্স নাম্বার, কোনটা মিনিমাম নাম্বার এবং কোনটা এভারেজ সেটা চেক করতে পারবো। যেমন আমি 3টা ফিল্ড, এই 3টা ফিল্ডে মনে করি এটা 50 দিলাম, এটাই 20 দিলাম, এটাই 10 দিলাম, ম্যাক্সে ক্লিক করি, দেখেন বলতেছে কিন্তু আমার এই জায়গায় ম্যাক্স নাম্বার সবচেয়ে বড় নাম্বার ইনপুট হয়েছে কোনটা, 50, এই যে 50 দেখাই দিছে অ্যালার্টের মাধ্যমে দেখলাম। তো এটা মনে করেন একটা মিনিমাম, এই সেম কোডটারই আমি মিনিমাম দেখতে চাইতেছি, তাহলে এটা মিনিমাম করতে আমার 10 সবচেয়ে ছোট, দেখেন এই যে 10 দেখাই দিছে। এখন যদি আমি এভারেজ দেখতে চাই, এভারেজ দেখতে পারবো। তো এভারেজ কিভাবে বের করে, যেমন 50, 20, 10, তার মানে কত, 70, 80, এই 80 কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ডিজিট আসবে সেইটাই জায়গায় দেখাবে। তো ওইটা দেখার জন্য আমরা এই জায়গায় আরেকটু সহজ করে দিই, 90 দিই, 90 না 20 দিই, তাহলে 50 আর 40 90, 90 কে 3 ভাগে ভাগ করলে কত হবে, 30, সেই 30 আমার আউটপুটে দেখাবে, এই যে এভারেজ 30। এই জায়গায় যে 10 দিছিলাম, 10 দিয়ে এভারেজ বের করে দেবে, তখন এই যে এরকম দশমিক আসবে। মানে আমি এক জায়গায় কিভাবে ইনপুট নিয়ে পাবলিকের 3টা রেজাল্ট বের করতেছি, এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে ক্যালকুলেশন গুলা করে। এরকম আরো
মজার মজার কিছু কাজ আছে, যেমন অড ইভেন মানে কি জোর বিজোর। এই জায়গায় যেমন আমি জোর বের করে রাখছি, তো কোডটা একটু ঘুরাই দিলেই ওইটা বেজোর হয়ে যাবে। যেটা জোরের জন্য বানাইছি সেইটাকে উল্টাইয়া দিলেই বেজোর। আমি কোডটা দেখাইতেছি, কাজগুলাকে দেখা। যেমন এটা পাওয়ারের কাজ তো আমরা নর্মাল ভেরিয়েবলের ভিতরেই করতে পারি, দুইটা গুণ চিহ্ন দিয়ে, কিন্তু এটাও কোডের মাধ্যমে জাভা স্ক্রিপ্টে আরো ভালোভাবে কিভাবে দেখাইছে। যেমন আমি 5-এর পাওয়ার দেখে যেতেছি, এটা হচ্ছে 5 এবং পাওয়ার কত দিলাম 3 মানে কিউব। তো 5 হোল কিউব মানে কি 125। দেখেন এই জায়গায় 125, এই যে অ্যান্সার। the 5 to the power 3 125। আমি লেখাও দিছি যে দা এর পরে এই ভেরিয়েবল, তো এই জায়গায় আমি যা দিব ওইখান থেকে ডাটাটা পড়ে এই জায়গায় আসবে, তারপরে টু দা পাওয়ার এই 3টাও এই জায়গা থেকে পাবলিক যা দিবে সেটা পইরা আইনা এই জায়গায় বসাবে, এবং ইকুয়াল টু এটা স্ট্রিং। এই 125 হচ্ছে এই দুইটা ক্যালকুলেশন, ওইটাও অটোমেটিক। এই যে আমাকে ফার্স্ট একটা দিছে, তারপরে এই জায়গায় প্রিন্ট করে দেখাইছি। তারপরে এই জায়গায় একটা ইমেইল চেক, জাস্ট এটা একটা নর্মাল কোড ছিল, যে জায়গায় ভুলভাল ইমেল লিখলে বলবে ইমেল অ্যাড্রেস ইজ ইনকারেক্ট, আর ঠিক মতো লিখলে বলবে ইমেল অ্যাড্রেস ইজ কারেক্ট gmail.com। এখন বলবে এটা কারেক্ট, ইমেল অ্যাড্রেস ইজ কারেক্ট। এরপর এই জায়গায় আরেকটা ভ্যালিডেশন আছে। এই ভ্যালিডেশনটা কি জিনিস, এটা একটু ক্রিটিক্যাল কাজ, যে প্রত্যেকটা ভ্যালু পাবলিক যে দিতেছে, দেওয়ার পরে এই যে আমি সিলেক্ট করতেছি, এই যে নামগুলো এই করতেছি, লিখতেছি। সাপোজ এটা দিলাম, একটা মোবাইল নাম্বার দিলাম, এটা মেল সিলেক্ট করা আছে। এই জায়গায় আমার ঢাকা, কুমিল্লা, খুলনা, যেটা খুশি থাক, ঢাকাই থাক। এই জায়গায় আমি 2টা ফুড দিলাম। এই যে ডাটাগুলো রাখছি, মানে ইনপুট পাবলিক দিছে সেটা, এখন আমি সাবমিট দিলে এই ডাটাগুলো আমার এই টেক্সট এরিয়ার ভিতরে আইসা পড়বে, এবং এই ওপেনে দিলে এটা অন্য আরেকটা ট্যাবে ওপেন হবে। দেখেন এই সাবমিট ইওর অ্যান্সার দিলাম, দেখেন এই যে ইওর পার্সোনাল ইনফরমেশন, ফুল নেম কি, এই জায়গায় আমি যা দিছি, এই যে ফার্স্ট নেম সেকেন্ড নেম দুইটা অ্যাড হয়ে এই জায়গায় দেখাইতেছে। তারপরে ইমেইলের পরে এই যে আমি এই জায়গায় যে ডাটাটা দিছিলাম সেই ডাটাটা এই জায়গায় দেখাইতেছে। তারপরে এই মোবাইল নাম্বার, মানে এইখানে যা ইনপুট দিছি সেই ইনপুটের ডাটাগুলা স্টোর করে আমার এই টেক্সট এরিয়াতে দেখাইতেছে। এই যে মেইল, এই জায়গায় ঢাকা, ঢাকার পরে বাংলাদেশি কোড, চাইনিজ কোড, এই যে বাংলাদেশি চাইনিজ ইন্টারেস্টের পরে দেখাইতেছে। এখন আমি দেখেন এই জায়গায় ওপেন দিব, ওপেন দিলে আমার এটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। এই যে ওই জায়গায় আমার এই ডাটাটাই দেখাইতেছে, এই যে এই ডাটাগুলো, ইওর ইনফরমেশন। এই জায়গায় ক্লোজ দিলে এটা চলে যাবে। তো আমি আপনাদের একটা একটা করে কোড জাস্ট বুঝাই দিই। যেমন এটা একটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারটা কি জিনিস আগে সেটা বুঝে আসি। প্রাইম নাম্বার হচ্ছে যেই সব নাম্বার, যে মৌলিক নাম্বার যেটাকে বলি আমরা, যেটাকে ভাগ করা যায় না, যেমন 5কে কখনো ভাগ করতে পারবেন না, ওইটার একটা ভাগশেষ থাকবেই। তারপরে 3, তারপরে হচ্ছে আপনার 7, এরপরে 11, 13, এই যে নাম্বারগুলা যেইগুলার আপনার কখনোই মিলবে না, এইটার আপনার যা দিয়েই ভাগ করেন ওর একটা ভাগশেষ থাকবেই। তো এই সকল, মানে এক কথায় বলা যায় ওটা মৌলিক নাম্বার। এই মৌলিক নাম্বার কিনা সেই জিনিসটা ও ওই জায়গায় আমার কোডে চেক করতেছে। এই যে কোড, যদি কোনো, দেখেন আমি কোডটা রান করি, যেমন আমি 10 দিলাম, 10 কি প্রাইম নাম্বার? 10 কিন্তু প্রাইম নাম্বার না, এটা কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, এবং ভাগ করলে লাস্টে কোনো ভাগশেষ থাকে না। তো এইরকম নাম্বার এটা কিন্তু প্রাইম নাম্বার না। তো এই যে 10 আমি চেক করতেছি, ওকে দিলাম, দেখেন কি বলে, দিস নাম্বার ইজ নট প্রাইম। তো আমি যদি একটা 5 দেই, এই যে 5কে ওকে দেই,
তখন কি বলবে দিস নাম্বার ইজ প্রাইম, কারণ 5 এটাকে ভাগ করলে যেটা দিয়েই ভাগ করেন 3 দিয়েও ভাগ করলে 3 একে 3 লাস্টে 2 থাকে। তারপরে যদি 2 দিয়ে করি তাহলে কি 2 দুগুণে 4 লাস্টে 1 থাকে, 3 দিয়ে করলে আবার বড় হয়ে যাবে, মানে এটা মিলানি যায় না। তো যেই সব জিনিস মৌলিক নাম্বার সেইগুলা এই জায়গায় চেক করতে পারতেছি আমার এই কোডের মধ্যে। তো এই কোডটা কিভাবে বানানো হয়েছিল দেখেন। আমরা ফার্স্টে এই যে ডাটা নেওয়ার জন্য এই যে এটা একটা ডাটা কি নিতেছি, এই ডাটাটা নেওয়ার জন্য একটা ভেরিয়েবল নিলাম কি পি নামে, এবং কি দিছি প্রম্পট। প্রম্পট মানে হচ্ছে এই যে অ্যালার্টটা, এই অ্যালার্ট থেকে অ্যালার্টের বক্সটা ফাঁকা থাকবে এবং সেই জায়গায় এই ডাটা পাবলিক থেকে নেওয়ার জন্য আমি একটা বক্স করে দিছি, এটাই হচ্ছে প্রম্পট। তো এই প্রম্পটের মাধ্যমে আমি ওইখান থেকে ডাটাটা দেখাইতেছি যে ইন্টার দ্য নাম্বার প্রাইম 0। দেখেন আমার ফার্স্টে যখন এটা আমি রিলোড দেই, ক্যান্সেল দিলাম, রিলোড দিলাম, এই যে ইন্টার দ্য নাম্বার এবং এই 0 হচ্ছে আমি ডিফল্ট ভাবে সেট করে দিছি, কিন্তু এখানে যে কেউ নাম্বার দিতে পারবে। এই যে ইন্টার দ্য প্রাইম, এটা কিন্তু এই যে এখান থেকে আসতেছে এই যে ইন্টার দ্য নাম্বার প্রাইম এবং 0, এই 0-র জায়গায় যেই ডাটা দিবে সেই ডাটাটাই এইখানে আসবে এবং এটা পি ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। তারপরে একটা ভেরিয়েবল আমি ফার্স্টে রাখলাম x = 1, জাস্ট ধরে নিছি। তারপর আমি কাজ শুরু করলাম, ইফ যদি p ডাবল সমান 0 অর p ডাবল সমান 1 এবং x = 0 হয়, সেই ক্ষেত্রে কাজ কিভাবে হবে দেখেন। এখানে কিন্তু লুপ চালায় দিছি যে বার i = 2, যে আমাদের লুপটা শুরু হবে 2 থেকে এবং i less than 5, i p এর চেয়ে ছোট হবে এবং i++। এই কোডটার মাধ্যমে এইভাবে এই স্টাইলে লুপ ঘুরবে এবং প্রতিবার লুপ যখন ঘুরবে তখন কি করবে, এই পি যখন পি দেখেন পি যখন ফার্স্ট ঘুরতেছে তখন i এর মান কত 2, কারণ i তো ঘুরবেই 2 থেকে শুরু। এই 2 এবং এই যে i, এই i এর ভ্যালু কত, ও 0-র সাথে ভাগ করবে বা 1 এর সাথে ভাগ করবে। তো সেইটা সমান যদি 0 হয় সেই ক্ষেত্রে ও x = 0 দিয়ে একটা ব্রেক হবে। এটাই হচ্ছে কন্ডিশন যে এই যে মডিউলাস মানে হচ্ছে যখনই কোন একটা ভাগ করবে আমার পি এক্স, এই ওইটাকে ভাগ করবে, ভাগ করে যখন আমি 0 পাবো, 0 পাইলেই ওইটা প্রাইম নাম্বার না হবে। আর যদি কোনোটা 0 না থাকে মানে মডিউলাস মানে ভাগশেষ যে কোনো একটা থাকে, যেটা 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, মানে ভাগশেষ থাকলেই ওইটা হবে প্রাইম নাম্বার। এই জায়গায় সেইভাবেই কোডটা সাজানো আছে, লেখা আছে। প্রাইম নাম্বারের কোড গুগলেও সার্চ করলেও আপনি আরো অন্যান্য ক্রিটিক্যাল কোড পাবেন। তো এই জায়গায় যেটা আছে এটাই সবচেয়ে সহজ কোড, তো কপি পেস্ট করেও আপনি আপনার জাভাস্ক্রিপ্টের কাজ চালায় নিতে পারবেন। তো এই জায়গায় সেই জিনিসটাই আছে যে আমি 0 যদি পাই ভাগশেষ, সেই ক্ষেত্রে এটা প্রাইম নাম্বার না, আর যদি 0 ছাড়া যে কোনো একটা ভাগশেষ পাই সেটা প্রাইম নাম্বার। এই যে ইফ x = 1, সেই ক্ষেত্রে অ্যালার্ট দিবে কি দিস নাম্বার ইজ প্রাইম। আর এলসে কি দিছি যে অ্যালার্ট যদি এইটা না মিলে সেই ক্ষেত্রে এটা দিস নাম্বার ইজ নট প্রাইম। তো এই ছিল এটা একটা প্রাইম নাম্বারের কোড। এইগুলো আর করলাম না, এই কোডগুলো আমি আপনাদের দিয়ে দিব, আপনারা এরকম লিখে দিকে দিকে প্র্যাকটিস করে আউটপুট আনবেন, দেখবেন যে কাজ করে কিনা। তারপরে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল নাম্বারটা কি দেখেন। ফ্যাক্টোরিয়াল নাম্বারটা বুঝতে হলে আমার এই জায়গায় কোডে যাই, আগে আউটপুটে এই যে মানে এটা হচ্ছে আমার ইনপুট দিলাম, যেমন 5 দিলাম, 5 দিয়ে সাবমিট দিলাম, এটার কত দেখাইছে 120। তো ফ্যাক্টোরিয়ালটা আসলে কাজ করে কিভাবে, যে 1 এর সাথে 2 গুণ দেন, 2 এর সাথে 3 গুণ দেন, 3 এর সাথে 4 গুণ দেন, তারপরে 5 গুণ দেন। এই যে টোটালটা এই এই স্টাইলে গুণ দিতে হবে, এই স্টাইলে গুণ দিলে যে আউটপুটটা আসবে সেইটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল নাম্বার। যেমন আমি ক্যালকুলেটর যে 1
ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 সমান সমান এই যে 120। দেখছেন এইটাই হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল। মানে 5 যদি দেই তাহলে 5 এর আগে যতগুলা ডিজিট আছে ওই সবগুলা ডিজিট এই স্টাইলে গুণ করে আসবে, যে 1 2 3 4 5। তো এই টোটালটার গুণফল হচ্ছে একটা ফ্যাক্টোরিয়াল নাম্বার, সেটা কার 5 এর। যেমন এই জায়গায় যদি আমি 9 দিতাম, তো 9 এরও এরকম 1 থেকে শুরু করতো, 1 2 3 4 5 6 7 8 9, টোটালটার গুণফল যেটা হবে সেটাই হচ্ছে 9 এর ফ্যাক্টোরিয়াল। এই যে দেখেন এই জায়গায় কোড আমরা এই জায়গা থেকেই দেখতে পারতেছি। তারপর তো আপনি সেই জায়গায় তো ওপেন আছে, এখান থেকে লিখি। কি করছি, একটা ফাংশন নিছি, ফাংশনের নাম দিলাম ক্যালকুলেট। এখানে নাম যা খুশি তাই দেওয়া যায়। তো এটা আবার কোথায় করলাম আমরা, যে ওই যে বাটন, আমাদের বাটনে ক্লিক করলেই এই কোডের ভিতরে ঢুকবে, এবং কোডের ফার্স্ট একটা ভেরিয়েবল নিলাম n, এবং সেটার নাম দিছি কি ডকুমেন্ট ডট প্যাক্ট ডট এনভেল ভ্যালু। দেখেন এই জায়গায় কিন্তু একটু কাহিনী আছে। আমরা ডকুমেন্ট থেকে নিতেছি, মানে আমাদের এই ডোম এই অবজেক্ট মডেল থেকে নিতেছি। অবজেক্ট মডেলের এই ফ্যাক্টটাকে, ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে একটা ফর্মের একটা নাম দিছি। এই যে দেখেন নাম অ্যাট্রিবিউটের কাজ এই জায়গায় আছে, যে নাম কি ফ্যাক্ট। তো আমি এই ফ্যাক্ট দিলাম। তারপরে এই এনভেল কি, এনভেল হচ্ছে আমাদের এই ইনপুট টাইপ, এই ইনপুট টাইপ এনভেল, এবং সেইটা থেকে আমি এই ভ্যালুটা নিতেছি। আমি কিন্তু এই জায়গায় ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি থেকেও নামটা নিতে পারতাম, মানে এই জায়গায় ইনপুটের এই জায়গায় আইডি দিয়ে দিলে তাহলে আমার এখানে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যেত। কিন্তু এখানে অন্যভাবে দেওয়া আছে যে একটা ফর্ম থেকে, সেই ফর্মের এলিমেন্ট থেকে কিভাবে ভ্যালুটা নিতে হয়। সেটাই জায়গায় দেখাইছে যে ডকুমেন্ট থেকে আমার ফর্ম নেম, ফর্মের একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটাই হচ্ছে এন ভেরিয়েবলে রাখলাম, এবং একটা নর্মাল ভেরিয়েবল রাখলাম x ইকুয়াল টু জাস্ট 1। তারপরে হচ্ছে যে একটা ফর লুপ চালাইছে, যে var i ইকুয়াল টু 1, যে লুপটা 1 থেকে ঘোরা শুরু হবে, 0 থেকে না। এবং এখানে কি লেস দেন সমান n। আমি এই যে এই জায়গাতে যা দিব, যদি এই জায়গায় 5 দেই তাহলে এই 5 পর্যন্তই ঘুরবে, 5 এর উপরে যাইতে পারবে না। সেইটা আমি এই লুপের ভিতরে বইলা দিলাম যে n মানে হচ্ছে আমার ওই যা ডাটা দিব সেটা। তারপর i প্লাস প্লাস, মানে 1 থেকে ঘোরা শুরু হবে, 5 পর্যন্ত ঘুরবে, এবং প্রতিবার ঘুরে কি করবে দেখেন x ইকুয়াল টু x ইন্টু 1। এটাকে কিন্তু আমি চাইলে এরকম ভাবে লিখতে পারতাম, এরকম ভাবে, তখন আর এটা না দিলেও চলতো। কিন্তু এখানে বাঙ্গাই লিখছে, তো বাঙ্গানোই থাক, আপনারাও সহজে বুঝবেন যে প্রতিবার যখন ঘুরবে, প্রথমবার যখন ঘুরবে এই x এর ভ্যালু কত 1, এবং এই i এর ভ্যালু কত হবে, প্রথমবার তো 1 নিয়েই ঘুরবে, তো 1 ইন্টু 1 তার মানে 1। প্রথমবার যখন লুপটা ঘুরবে তখন x এর মান 1, তো দ্বিতীয়বার যখন ঘুরবে তখন i এর মান কত 2, এবং এই জায়গায়ও কত x এর মান, আগের বার ছিল 1, তাহলে 2 একে 2, x এর মান হয়েছে এবার কত 2 তো হয়েছে, হ্যাঁ। তারপরে 3 এর সাথে i 3, এবং x এর মান 2, তাহলে 6। এরপরের বার i এর মান 4, 4 ইন্টু 6, 4 6 কত 24। তারপরের বার i এর মান 5, এই জায়গায় i এর মান হবে 5, এবং x এর মান কত 24, তো 5 ইন্টু 24 দিলেই কিন্তু 120 হয়ে যায়। তো ওইভাবেই এখানে ফ্যাক্টোরিয়ালের হিসাবটা হইতেছে। তারপর আমি ওই জাস্ট আউটপুটটা একটা অ্যালার্টের মাধ্যমে দেখাই দিলাম, যে আমার আউটপুটটা অ্যালার্টে এক্স এর ভ্যালুটা দেখাবে। এক্স এর এই জায়গায় যে হিসাব নিকাশ করে যে ভ্যালুটা থাকবে, যেমন 5 পর্যন্ত গুণ করলে 120 হয়, সেই 120টাই এই জায়গায় অ্যালার্টের মাধ্যমে দেখাইতেছে। এই যে দিলাম, এই জায়গায় 5 দিলাম, সাবমিট দিলাম, এই যে অ্যালার্ট, এই অ্যালার্টের মাধ্যমে এখানে এই যে 120 দেখাইতেছে।
এটা ওই ফ্যাক্টরিয়াল এর কোড অন্যভাবে করা, দুইভাবেই করা যায়, যেভাবে করেন আপনারা, আমার কাছে এটাই সহজ মনে হয়। এই জায়গায় আরেকটা দিয়েছে যে উল্টা দিক থেকে i মাইনাস মাইনাস, মানে ও 5 থেকে গুণ করতে করতে নিচে নামবে, 5 4 3 2 1 এরকম করে করে। এই জায়গায় আরো কোড মনে হয় বেশি লেখা লাগতেছে। কোড বেশি লেখা লাগে নাই, জাস্ট একটু ক্রিটিক্যাল মনে হইলো। তো আমার কাছে এটাই সহজ, যেটা খুশি সেটা দিয়ে আনেন, আউটপুট আনা নিয়ে কথা। এরপরে এটা হচ্ছে দেখেন, কপি ফাইল পাথ দিলাম, এই যে এই জাভাস্ক্রিপ্টের ফর্মটার আউটপুট। এই জায়গায় বুটস্ট্র্যাপ দিয়ে করে নাই, এটা মনে হয় নর্মাল। দেখি HTML কই লিখছে, অনেক কোড। হ্যাঁ, এই জায়গায় টেবিল দিয়ে করছে কোড। এই জায়গায় টেবিল দিয়ে করা, দেখেন এই জায়গায় কিছু কিছু যে জাভাস্ক্রিপ্ট লিখছে, যেমন এখানে কিছু ভেরিয়েবল আগে নিয়ে নিছে, এরর 1 2 3 4 5 6 7 ইকুয়াল টু ফলস, এরর ইকুয়াল টু ফলস আগেই ডিক্লেয়ার করে রাখছে এগুলো। দেখেন একসাথে কিন্তু সবগুলোর ফলস দেখায় দিছে। এখানে 7টা ভেরিয়েবলেরই ডিফল্ট ভাবে ফলস এটা সেট করে রাখছে, পরবর্তীতে চেঞ্জ করে দিবে। এরপর একটা ফাংশন দিছে সেন্ড মেসেজ এবং ডিভাইড মেসেজ, দুইটা প্যারামিটার দিয়ে দিছে। এর ভিতরে কিন্তু ফাংশন স্টার্ট। এই কোডটা অনেক ক্রিটিক্যাল। প্রতিবারই যেমন এরর 1 নট ইকুয়াল টু ট্রু, এরর 2 সবগুলা ট্রু যদি না হয় সেই ক্ষেত্রে এরকম একটা আউটপুট দিবে। ডিভাইড ইনার HTML, এই যে ফন্ট কালার গ্রিন, এই যে ফন্ট কালার গ্রিন, এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি স্টাইল দিতেছি, মানে CSS চেঞ্জ করতেছি। এখানে শুধুমাত্র এই হিসাব নিকাশই হয় না, যে CSS ও চেঞ্জ করা যায়। জাভাস্ক্রিপ্টটা তো মূলত ডিজাইনেই কাজ হয়। আজানটা শেষ হোক, পরে আমি বলি। স্যার, হ্যাঁ, ওই যে আগের যে একটা যে ফর্ম ভ্যালিডেশন করলাম ওইটা একটু সমস্যা হইতেছে। কি সমস্যা? দেখাই। দাঁড়াও। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? না, এখনো হয় নাই, হইতেছে। এই যে আমি যদি এখানে এই করি, মনে করেন আমি একটা ভুল দেই, ভুল দেওয়ার পর এটা সঠিক করলেও ওটা থেকেই যাইতেছে। হ্যাঁ, এটা এই জায়গায় থেকেই যাইতেছে, এটা ওইরকম ভাবে এটা উঠানো হয় নাই। ও এটা আচ্ছা। কোডটা এরকম আছে, ওইটা ফুললি পারফেক্ট jQuery দিয়া করা যায়। তো জাভাস্ক্রিপ্টটা আপাতত এরকম আছে। আপনারা জাস্ট এইটাই কমপ্লিট করেন, কাজগুলা ঠিক মতো কাজ করে কিনা ওইটাই দেখেন। এটা হয়ে গেছে, পারবো এখন। তাহলে ওই কি এই যে এইটুকু আমার বাদ আছে, যে আপনি একটা লাস্টে দেখাইলেন ওইটুকু লিখতে পারি না, এই যে এখানে 3টা লিখবো নাকি 4টা, ওইটা বাদ পড়ে গেছে আমার এই যে এখানে। সমস্যা নাই, আমি ভিডিও ক্লাস শেষে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে ভিডিও পেয়ে যাবেন আপনার ইউটিউবে। কোড দিলেই হবে, ওই যে যেটা করাই দিলেন আপনি। হ্যাঁ, কোডও দিয়ে দিব আমি, কোড আপনাদের ওই মেসেঞ্জারে দিয়ে দিব। গুগল থেকে আর শেয়ার করতেছি না, কারণ এখান থেকে আবার কখন ডিলেট মিলেট হয়ে যায়। তো আমি আপনাদের একেবারে ফাইলটা জিপ করে দিয়ে দিব, আপনারা আপনাদের মতো রেখে দিন। আচ্ছা।
তো এই জায়গায় যে কোডটা আছে এই কোডটা কিন্তু অনেক বড়, তো এটা আপনারা বুঝে বুঝে লাইন বাই লাইন এটা একা একা ট্রাই করেন। এই যে দেখেন একটা জিনিস, এটা সম্পূর্ণ আপনাদের পড়ানো হয় নাই, কারণ এটা সিলেবাসে রাখলে আরো 2-3 দিন যাইতো। তো এটা নর্মাল কোনো কাজে লাগে না, কিন্তু হায়ার লেভেল ভ্যালিডেশন করতে গেলে এটা লাগে। তো এটার আমি দরকার হয় আপনাদের কিছু দিয়ে দিব, লিংক দিয়ে দিব, যে এটা দেখেন। এটার নাম হচ্ছে এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন দিয়ে ও মেইল চেক করছে, মানে এটা খুবই হায়ার লেভেলের। দেখেন এই যে অ্যাট দ্য রেট, ফার্স্টে কিছু লেখা দিতে পারবে, লেখার পরে চাইলে সিম্বল দিতে পারবে, লেখা সিম্বল। স্যার স্ক্রিন শেয়ার করা না, ও আমি অফ করলাম। দাঁড়ান দাঁড়ান, এখন তো এসে না। জি স্যার। এই যে আমি এই পোর্শনটার কথা বলছি, দেখেন এই জায়গায় যে কিছু কোড লেখা আছে, যে ডাব্লু, তারপরে এই যে স্ল্যাশ প্লাস, তারপরে এই যে এইগুলোর কি কাজ, এইগুলোরকে বলে এক্সপ্রেশন। এই এক্সপ্রেশন দিয়ে আপনি কোথায় কি বসবে এবং কয়টা ওয়ার্ড বসবে সেইগুলো ডিফাইন করে দিতে পারবেন। যেমন ডাব্লু, এটা মানে হচ্ছে স্ট্রিং, ফার্স্ট স্ট্রিং দিতে পারবেন। তারপরে হয়ে গেছে, এরপরে এই যে ডট, এটার মাধ্যমে আমি বুঝাইতেছি যে এই জায়গায় কোনো সিম্বল ইউজ করতে পারবো। তারপরে এই যে অ্যাট দ্য রেট, এই লেখা তারপরে সিম্বল, এই এতটুকু কমপ্লিট করলে কেউ তারপরে অ্যাট দ্য রেট বসাতে পারবো। এই অ্যাট দ্য রেট চাইলে আমি এগুলোর আগে বসাতে পারবো না। তারপরে আবারও কিছু লেখা রাখতে পারবো, এই যে। এরপরে চাইলে ওটার সাথেও কিছু সিম্বল রাখতে পারবো। এরপরে হচ্ছে ডট বসাবো, তারপরে আবার এই ডটের পরে কতটুকু ডাব্লু, ডাব্লু মানে লেখা, সেটা কতটুকু থাকবে, 2 অথবা 3 ডিজিট, এর বেশি কেউ থাকতে পারবে না। মানে একেবারে ফুললি বাইন্ডিং করা, এর বাইরে কেউ চাইলেও কিছু করতে পারবে না। তো এরকম হায়ার লেভেল বাইন্ডিংস দিতে গেলে আপনার এক্সপ্রেশন ইউজ করতে হবে। আর এই এক্সপ্রেশনের এই যে প্রতিটা সিম্বলের কি কি মানে সেটার ক্লাস আছে। তো এটা আপনাদের এই জাভাস্ক্রিপ্ট বা এই মডিউলে দেখানো সম্ভব হয় নাই, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো এইটার নাম হচ্ছে এক্সপ্রেশন। যারা মনে করবেন যে শিখবেন, তারা ওই জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন দিয়ে সার্চ করলেই এটা সম্বন্ধে অনেক টপিক পাবেন। ইউটিউবেও এটা সম্বন্ধে আলোচনা পাবেন। যদি জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন, এটার আপনার টপিকটার নাম লিখে রাখেন যে এক্সপ্রেশন। তো এই জায়গায় যে ফর্ম ভ্যালিডেশনটা দেওয়া আছে, এটা একটু মানে দেখতে কিন্তু একেবারে সিম্পল, কিন্তু এর কাজটা একটু অনেক কঠিন। তো আমি তারপরে এই কোডটা আমি আপনাদের দিয়ে দিতেছি। এটা আমার নিজস্ব আগের, মানে আমি যখন সেই অনেক আগে, 1.5 বছর, হ্যাঁ এর আগে যখন ক্লাস করছিলাম সেই সময় আমাদের এটা শেখানো হয়েছিল। তো সেই কোডটাই আমার কাছে ছিল, তাই আপনাদের আমি এটা দিয়ে দিতেছি, যদি প্র্যাকটিস করে কিছু উপকার হয়। মানে সহজগুলো তো দিলাম, কঠিনগুলো আপনারা ট্রাই করে 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 শিখেন। কোড তো দেওয়াই আছে, তো কিভাবে কি আউটপুট আসতেছে দিবেন, এটা ছাড়া কি হয়, এটা দিয়া কি হয়, এরকম দেখে দেখে। তবে এই এক্সপ্রেশনটা আপনারা না ক্লাস করে বা এটা সম্বন্ধে ইউটিউব বা গুগল থেকে যদি না বুঝেন আগে, তো তখন লাভ হবে না। এটা সম্পর্কে আগে বুঝে নিতে হবে। কমেন্ট দিয়ে কিন্তু লেখাও আছে যে কোনটার পরে কি করছে, কি জন্য করছে। ফাংশন চেক, কোন এরর, এটা হচ্ছে ইমেইলের, এটা হচ্ছে চেক এন্ট্রি এরর, প্রতিটা ভ্যালু এন্ট্রি দিতে গেলে যে এরর। এই যে দেখেন এই জায়গায় আমি এররের আউটপুট কিভাবে দিতেছি, কোনো লেখা দিই নাই। আমি কি করতেছি, আমার বর্ডারের কালার লাল করে দিতেছি। তো এটা একটু হালকা অ্যাডভান্স লেভেলের কোড, এটা আমি বাদ দিলাম। কোড আমি আপনাদের দিয়ে দিব, আপনারা দেখবেন। তারপরে যে ম্যাক্স মিন এভারেজের যে কোডটা করছি, আমি তো দেখাইছিলাম মনে হয়। এই যে 3টা ইনপুট ফিল্ড, এই জায়গায় একটু ভুল আছে, বক্স 1 এটা কপি পেস্ট করছি আর চেক করি নাই। এটা সমস্যা নাই, এটা এই জায়গা দিয়ে চেক করে ঠিক করে দিলেই হইলো। এই যে বক্স 3, এই বক্স 1 2 3। তারপরে এই জায়গায় বিআরও একটু কম হয়ে গেছে,
লেভেল আমরা কোডে যাই। যেমন এই জায়গায় আমার তিনটা ইনপুট ফিল্ড থেকে আমি ডাটা নিব এবং ডাটা নিয়ে তিন ধরনের ফাংশন, এই তিনটা বাটনে কিন্তু আমার তিনটা ফাংশন কাজ করতেছে। যখন আমি ম্যাক্স বাটনে কাজ করতেছি তখন এই তিনটা ফিল্ডে যা ভ্যালু আছে সেইগুলো নিয়ে আমার একটা ম্যাক্স ভ্যালু বের করে দিতেছে। ওই তিনটা দিয়েই আমি যদি কোনো মিনিমাম চাই যে এই তিনটার ভিতরে কোনটা সবচেয়ে ছোট, সেটা আমাকে এই ফাংশনে বের করে দিতেছে মিনিমাম বাটনে। এরপর আমি তিনটার অ্যাভারেজ চাই, সেটা অ্যাভারেজ বাটনে কাজ করতেছে। তো কিভাবে কাজ করতেছে, ধরেন ম্যাক্সেরটা আমরা দেখি, এই যে ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমামেরটা দেখেন আমি তিনটা ভেরিয়েবল নিছি। কেন নিছি, আমার এই তিনটা ইনপুট ফিল্ড থেকে আমি ডাটাটা নিয়ে আসতেছি কিভাবে, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং এই বি ওয়ান কি আমার আইডি নেম। এই যে দেখেন লেভেলের ভিতরে কি ইনপুট, সেই ইনপুটের আইডি হচ্ছে বি1। জায়গায় একটা লেভেলের পরে ইনপুটের পরে বিআর, আর একটা দিতে একটু ফাঁকা হয় কিনা। ঠিক আছে, তো এই বি1 এর মাধ্যমে আমি প্রথমটার ডাটা নিলাম, বি2 এর মাধ্যমে দ্বিতীয়টার ডাটা নিলাম, বি3 এর মাধ্যমে তৃতীয়টার ডাটা নিলাম। ডাটা নিয়ে কি করলাম, তিনটা ভেরিয়েবলের নাম দিলাম। এগুলো কিন্তু b*1 না, আমি ওই বক্স মানে box1 box2 box3 সেটা বুঝাইছি। নাম আপনারা যেভাবে খুশি ডিক্লেয়ার করেন, জাস্ট বুঝলেই হইলো কাজ করতে গেলে। তারপরে আমি কি লিখলাম দেখেন, ইফ এলস কন্ডিশন লিখলাম, এই যে ইফ এলস ইফ কোনো এলস রাখি নাই, শুধু এলস ইফ দিয়ে কাজ করছি। যেমন bx1 less than bx2 and bx1 less than bx3, মানে একটার সাথে একটা তুলনা করতেছি যে box1 এর চেয়ে box2 এর চেয়ে box1 ছোট হবে, box3 এর চেয়ে box1 ছোট হবে। যদি হয় সেই ক্ষেত্রে একটা অ্যালার্ট দিবে। আবার এলস ইফ এর ক্ষেত্রে box2 মানে box3 এর চেয়ে box2 ছোট হবে, box1 এর চেয়ে box2 ছোট হবে। এখানে দুই জায়গায় box1 ছোট হয়েছে, এই জায়গায় দুই জায়গায় box2 ছোট হয়েছে, আবার এই জায়গায় box3 দুই জায়গাতেই ছোট হয়েছে। তো এরকম টোটালটা হিসাব নিকাশ করে এই জায়গায় আমার আউটপুটটা কি হবে, টোটাল ম্যাক্সিমামটা বের হয়ে যাবে। এটা যারা ম্যাথ ভালো বোঝে তারা এরকম মনে করেন যে কি বলে লজিক্যাল কাজগুলা খুব সহজে সলভ করতে পারে। তারা ওই খাতা কলমে আগে অঙ্ক করে এটা লজিকটা বুঝলে তারপরে এই জায়গায় এরকম কাজ করে। এগুলো তো লজিক্যাল কাজের জাভাস্ক্রিপ্ট, তো এমনিতে তো আমাদের কাজে এত লজিক্যাল জিনিস খুব কম ইউজ হয়। আর যখন হবে তখন আপনারা গুগল টুগল করে এই ধরনের লজিক সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে কোড প্যাটার্ন কি হইতে পারে সেরকম ট্রাই করে করে বানাবেন। একজন কোডার দেখা যায় একটা প্রবলেম সলভ করতে একদিন দুই দিন সময় চলে যায়। তো এইগুলো অনেক উপর লেভেলে, ছোটখাটো ওয়েবসাইট এই বানাইতে গেলে আমাদের এত হাই লেভেলের কোড লাগে না। তো এই কোডের মাধ্যমে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা বের হইতেছে। তো মিনিমাম ভ্যালুটা তার উল্টা, দেখেন এই যে এখানে আমি কি করছি, লেস দেন দিয়ে কাজ করছি, এই জায়গায় আবার সব গ্রেটার দেন দিয়ে কাজ করতেছি। ওই সেম কোডটারই এই জায়গায় যদি এরকম গ্রেটার দেন দিয়ে উল্টায় দেন তাহলেই মিনিমাম ভ্যালুটা বাইরে যেতেছে। আর এভারেজ কি, আমি টোটালটাকে যোগ করতেছি, যোগ করে 3 দিয়ে ভাগ করতেছি। এই যে যেমন এই জায়গায় আমার তিনটা ভ্যালু করা আছে, তিনটা ভ্যালুরই ঘর দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি তিনটা ভ্যালু নিলাম, নিয়ে এই তিনটাকে কি করলাম, যোগ করলাম। সেইটার নাম কি দিলাম, আর একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম যোগ করে, সেটা কি sum3 ভ্যারিয়েবলের ভিতরে এই তিনটা ভ্যারিয়েবলের ভ্যালু যোগ করে দিছি। এরপরে কি করলাম, এভারেজ নামে আরেকটা ভ্যারিয়েবল নাম দিলাম,
এবং ওর ভিতরে আমি কি করলাম যে আমার টোটাল যোগফলটা আছে এই সাম 3 তে, সেটার সাথে 3 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে যে আউটপুটটা হয় সেইটা এই অ্যালার্টের মাধ্যমে দেখাই দিচ্ছি অ্যাভারেজ। অ্যাভারেজেরটা একেবারে সহজ, সেইখান থেকেই আমার এই যে এই জায়গায় আসতেছে। যেমন আমি 10 20 30 দিলাম, এটার টোটাল মানে ম্যাক্সিমাম ভ্যালু কত 30, সেটা আমাকে দেখেন ক্যালকুলেশন করেও বলে দিতেছে 30। যদি মিনিমাম দেখতে চাই, মিনিমাম কত 10, এই যে মিনিমাম 10 দেখা দিতেছে। তিনটার অ্যাভারেজ কত 30 20 50 60, 60কে 3 দিয়ে ভাগ দিলে কত হয় 20, তাহলে এই যে 20। এইরকম ভাবে যে কোনো ভ্যালুই দেন ও এই জায়গায় অটো ক্যালকুলেশন করে বলে দিবে যে কোনটা বড় কোনটা ছোট এবং অ্যাভারেজ। তারপরে অড ইভেন দেখি, অড ইভেন সহজ। যে ফর লুপ জাস্ট বার i2, মানে আমি 2 থেকে জোর হিসাব করতেছি, মানে জোর বের করব। এই জায়গায় দেখি এখন কি আছে, জোর না বিজোড়। 2 থেকে শুরু হয়েছে, তার মানে জোড় সংখ্যা। যে আমি 1 থেকে 100-র ভিতরে জোড় সংখ্যাগুলো দেখতে চাইতেছি, অন্য কিছু না। রাইট আই, এর পরে আমি কি দিলাম, কনকেট করি। কমা স্পেস কনকেট করে দিলাম। এই কারণ এতক্ষণ সব লাইগা ছিল। এবার আমি 2 এর পরে এই যে 4, 4 এর পরে কমা, কমার পরে একটা স্পেস। এবার ঠিক আছে, দেখতে সুন্দর লাগে। চাইলে স্পেস দিয়ে দিয়ে নিচে নিচেও দেখাইতে পারি, তো আমি এটা দেখাইলাম না, তাহলে নিচে বারবার স্ক্রল করতে হবে। তো এই জায়গায় কোডটা কি কাজ করতেছে, একেবারে সহজ একটা কাজ। আমি ভেরিয়েবল মানে ফর লুপ চালাইছি, আর কিছুই না, শুধু ফর লুপ দিয়েই আমি জোড় বিজোড়ের আউটপুট এনে ফেলছি। যে i ইকুয়াল টু 2, আমার আইটারেশনটা শুরু হবে 2 থেকে হিসাব নিকাশ, এবং i কি দেওয়া, এটা লেস দেন, i লেস দেন 100, সমান দিছি মানে 100 পর্যন্ত, 100 বা 100 কম। তো আমরা 100 পর্যন্তই দেখব। তারপরে কি করলাম, প্রতিবার এই জায়গায় দেখেন কিন্তু i প্লাস প্লাস নাই। আই প্লাস প্লাসের জায়গাটায় আমি কি বলছি, প্লাস প্লাস দিলে হয় কি প্রতিবার এক এক করে যোগ করে, আর আমি এই জায়গায় বলে দিছি প্রতিবার প্রথমবার যে ভ্যালুটা পাবো তার সাথে 2 যোগ করব, যোগ করে যে ভ্যালু হবে সেইটাকে প্রিন্ট করে দিব। তারপরে আবার ওইরকম সেম লাস্ট যোগ করে যত হয়েছিল তার সাথে আরো 2 যোগ করব, এরকম করে করে জোড় বানাইছি। দেখেন এই যে i ইকুয়াল টু 2, তাইলে প্রথমবার এই জায়গায় i ইকুয়াল টু এই জায়গায় 2, 2 এর সাথে প্রথমবার প্রিন্ট হবে i 2, তার পরের বার যখন যাবে সেই ক্ষেত্রে আমার এই আয়ের মান কত 2, 2 এর সাথে 2 যোগ করলাম কত হবে 4। তো পরের বার আবার যখন যাবে তখন আয়ের ভ্যালু কত 6, মানে 4, লাস্ট বার 4 হইছে, তো 4, 4 এর সাথে 2 যোগ করলে কত 6। তো এইরকম করে করে লাস্ট যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা এই জায়গায় বসবে, এবং তার সাথে 2 যোগ করে করে আমাকে এরকম আউটপুট দিতে থাকবে। এই যে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, তো 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12। এই সেম ভাবে ফর লুপ ঘুরতে থাকবে, কত পর্যন্ত ঘুরতে থাকবে, যখন দেখবে আমার 100 হয়েছে সেই পর্যন্ত। তো এটাকে যদি আমি 50 পর্যন্ত দেখতে চাই, আমি এই জায়গায় জাস্ট ভ্যালু সেট করে দিব 50, তাহলে এখানে আমার 50 পর্যন্ত এর ভিতরে যতগুলো জোড় সংখ্যা আছে সেইগুলো দেখাবে। তো আমি যদি এটাকে বেজোড় দেখতে চাই সেই ক্ষেত্রে কি, আমার এত কষ্টের দরকার নাই, জাস্ট এখানে আমি 1 বানায় দিলাম। আমার বেজোড় সংখ্যা তো 1 থেকেই শুরু হয়, এই 1 এর সাথে প্রতিবার 2 করে যোগ করবে, তাহলে কি 1 3 5 7 9 এরকম করতে থাকবে 50 পর্যন্ত। একেবারে ইজি। এই যে 1 3 5 7 9, এই যে 49, এরপরে আর 50 আসবে না, কারণ আমি এখানে লিমিটেশন দিয়ে দিচ্ছি 50। যদি 100 দিই তাহলে 99 পর্যন্ত আমাকে বেজোড় সংখ্যা দেখাবে। এই যে 50, আর আয়ের সাথে আমি জায়গায় সমান সমান দিচ্ছি, আপনারা চাইলে আয়ের সাথে বিআর কনকেট করে দিতে পারেন। বিআর কনকেট করলে কি হবে,
নিচে নিচে আসবে, নিচে এভাবে যেমন সুবিধা হয়। এরপরে হচ্ছে পাওয়ার। এই পাওয়ার কোডটা এই জায়গায় অনেক লুপের মাধ্যমে করা হয়েছে, যে দুইটা ভ্যালু নিল এক্স এন, আমরা ভ্যালু নিলাম এবং ফার্স্টে আর এর মান 1 ডিক্লেয়ার করে রাখলাম, তারপর একটা লুপ চালাইলাম যে i ইকুয়াল টু 1 থেকে শুরু হবে কত, লেস দেন সমান 9, 9 তো না n, মানে আমাদের এই জায়গায় যত দিব পাওয়ার অতবার লুপ ঘুরবে। যদি 3 দেই তাহলে 3 বার লুপ ঘুরবে, 5 দিলে 5 বার লুপ ঘুরবে এবং ওই পর্যন্ত ঘুরবে, সেইটাই এই জায়গায় বলা হয়েছে। তারপর i প্লাস প্লাস এবং প্রতিবারই কি r ইন্টু এক্স। আর মানে হচ্ছে আমার প্রথম যখন ঘুরতেছে তখন এটার ভ্যালু কত 1, এক্স কি এক্স হচ্ছে আমার, মনে করেন আমি 5 দিছি আমার মেইন ভ্যালু, সেই 5, তাহলে 5 একটা 5 ঘুরবে কতবার, 3 বার। তো পরের বার যখন ঘুরতেছে তখন কি হবে, আমার এই আর এর ভ্যালু হচ্ছে 5, 5 এর সাথে 2, না 5 এর সাথে এক্স, কারণ আমি তো এই এক জিনিসটাকেই পাওয়ারে কনভার্ট করতেছি। তো ওই 5 এর সাথে আবারও 5 সেকেন্ড বারের জন্য ঘুরতেছে, তাহলে 5 5 25। তো পরের বার যখন ঘুরবে তখন আমার আর এর ভ্যালু অলরেডি 25, কত দিয়ে ঘুরবে, ওই 5 দিয়েই ঘুরবে। তো 5 25 কত, 125। তো 5 এর হোল কিউব যদি চিন্তা করি তাহলে আমার লুপ অলরেডি 3 বার ঘুরছে, আমি 3 বারই 5 এর সাথে 5 এরকম গুণ করছি, তো আমার ভ্যালু 125 আসছে ওইটাই। এখানে ওই আউটপুট দেখানোর জন্য কিছু HTML, আর এইটা হচ্ছে আমার কোড। মূলত এই ফর লুপটার মাধ্যমে আমার সব কাজ হয়ে গেছে, আর এই বারের মাধ্যমে আমি আমার ভ্যালুগুলা রাখছি। এই জায়গায় এইভাবে লিখছে কেন, এটা আমি ফর্ম দিয়ে করছি, এই যে দেখেন। তো ফর্ম দিয়ে যদি ডাটা গেট করতে যাই সেই ক্ষেত্রে এই যে ডকুমেন্ট ডট ফর্মের নাম, দেখেন ফর্মের নাম হচ্ছে পাওয়ার, তারপরে এক্সভ্যাল হচ্ছে আমার এই ইনপুটের নাম। এখানে কিন্তু আইডি দিয়া করে নাই, নেম দিয়া করছে। আইডি দিয়া করলে এত কষ্ট লাগতো না, এই ফর্মের নামটাম দিতাম না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিতাম এবং এই ইনপুটের একটা আইডি দিয়ে দিতাম। সেই আইডিটাই এই জায়গায় বসায় দিয়া ভ্যালু দিলে আমার আইসা করতো। তো এটা অন্য একটা সিস্টেম, আপনাদের ভালোই হয়েছে দেখা, যে আইডির মাধ্যমে রাখা যায়, ফর্মের মাধ্যমেও, নামের মাধ্যমেও কিভাবে আমি ডাটা গেট করে রাখতে পারি, সেটা হচ্ছে এই উদাহরণ। এখানে আর কিছুই নেই। তারপরে লাস্ট একটা সাবমিট বাটন দিছি, সেই বাটনের ভিতরে এই যে ক্যাল পাওয়ার, মানে এটা একটা ফাংশনের নাম দিছি, সেই ফাংশনটাই এই জায়গায় দেওয়া আছে। এই ফাংশনে কেউ ক্লিক করলেই এই ফাংশন ফায়ার হবে, ফায়ার হয়ে এই কাজগুলো করে দিবে। এরপরে এই জায়গায় কিভাবে দেখাই সেটা তো বুঝতে পারছেন। যেমন ডকুমেন্ট ডট রাইট মানে আমি প্রিন্ট দিছি যে এরপরে কনকেট করছি কি এক্স এর ভ্যালু, এই যে এক্স, এক্স মানে কি এই জায়গায় যেটা দিবে, যেমন 5 দিছে তাহলে এই জায়গায় 5 দেখাবে, টু দা পাওয়ার এন, তো পাওয়ারের ঘরে 3 দিছে সাপোজ, সেই 3টা এই জায়গায় কনকেট হবে। এরপরে সমান সমানটা কি স্ট্রিং, এবং আর আর হচ্ছে আমার মেইন ভ্যালু। তো এই গুণ ভাগ করে যেটা হবে লাস্ট 125, সেই 125টাই এই জায়গায় দেখাবে। এটা আমরা একবার চেক করে দেখি। যেমন এই জায়গায় আমি 5-এর পাওয়ার বাইর করতে চাইতেছি, কত পাওয়ার, 3, তাহলে 5-এর 5 কিউব, এই 5 কিউবের মান এই যে 125, এইটাই এইভাবে কনভার্ট হয়ে আসছে। এটা অ্যালার্টের মাধ্যমে দেখাইছে এবং ওকে দিলে আমার এই জায়গায় প্রিন্ট করেও দেখাবে। এরপর ইমেল চেক, এই যে ইন্ডেক্স অফ এর মাধ্যমে ইমেল চেক করছে এবং ডট, যদি মিলে তাহলে কারেক্ট, যদি না মিলে তাইলে ইনকারেক্ট, জাস্ট একটা কন্ডিশনের মাধ্যমে সেটা চেক হইতেছে। এটা তো ইফেক্টিভ কোনো কোড না, এটা করলে করলে না করলে নাই। তো এই ভ্যালিডেশনটা একটু বড়, এটা আপনারা ট্রাই করেন। এখানে যা দেওয়া আছে সবকিছুই আপনাদের করানো হয়েছে। এই জায়গায় একটা জিনিস শুধু বোঝানোর আছে, সেটা দেখাই দিই। এই যে ডকুমেন্ট ডট ট্যাব এলিমেন্ট 4, এলিমেন্ট 4 মানে কি, এই ডকুমেন্ট ডট ট্যাবটা কি, ট্যাব হচ্ছে আমার ফর্মের নেম, দেখেন এই যে ফর্মের নেম ট্যাব, এবং
এলিমেন্ট কত 4, তাহলে 4 নাম্বার এলিমেন্ট। এই ফ্যাবের প্রতিটা এলিমেন্ট মানে ইনপুট, এই যে 1 2 3 4, এই 4 নাম্বার এলিমেন্ট হচ্ছে ওইটা। আপনারা চাইলে এরকম ভাবেও ডাটা গেট করতে পারেন, আর না হলে ওইটার নাম দিয়ে দিবেন, নাম দিয়ে তারপরে ওই নাম দিয়ে এই জায়গায় বুঝাই দিবেন। তো এই জায়গায় এলিমেন্টের নাম্বার দিয়েও ওকে চেনানো যায় যে আমি এই এলিমেন্টটাকে কল করছি বা এটার উপরে কোনো কিছু করতে চাইতেছি। যেমন এলিমেন্ট 4 এ এটা ছিল চেক বক্স, তো আমরা এটা এলিমেন্ট জেন্ডার লোকেশন, এই যে চেক বক্স। এই জায়গায় এলিমেন্ট বলতে বোঝানো হয়েছে ইনপুট একটা এলিমেন্ট, তারপরে এই যে জেন্ডার এটা একটা সিলেক্ট ট্যাগ, তো এটা একটা এলিমেন্ট। তারপরে এই যে লোকেশন, এটা কি, এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা একটা এলিমেন্ট। তারপরে যে চেক বক্স, এটা হচ্ছে আলাদা আরেকটা এলিমেন্ট। তো হিসাব করলে ইনপুট এটা আমার একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট 3, এই হচ্ছে 4, এই 4 নাম্বার এলিমেন্ট হচ্ছে চেক বক্স। কোডগুলো আপনারা একটা একটা প্র্যাকটিস করেন, একটা একটা প্র্যাকটিস করে যখন একটা আউটপুট গুলো দেখবেন তখনই আপনাদের একটু একটু ক্লিয়ার হবে যে আসলে কি কি কাজ হইতেছে, কিভাবে কাজ হইতেছে। কারণ প্র্যাকটিস না করলে কখনোই বুঝতে পারবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট এত একেবারে ইজি একটা বিষয় না, একটু কমপ্লিকেটেড। তো এই কমপ্লিকেটেড জিনিসগুলো পড়তে করতেই ক্লিয়ার হবে। তো এখানে যা আছে সবগুলো টপিকই আপনাদের কম বেশি আলোচনা করা হয়েছে। তো জাস্ট প্র্যাকটিসগুলো করলেই আস্তে 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 বুঝবেন যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। তারপরে এই জায়গায় একটা জিনিস আছে যে উইন্ডশো, এটা একটা হচ্ছে ফাংশন। তো আমরা এই যে ওপেন, এই ওপেনটা কাজ করতেছি কি, এই ওপেনের মাধ্যমেই আমরা এই যে ওপেন দিলেই এই পাশে যে আরেকটা ট্যাব খুলবে, এই যে একটা নতুন উইন্ডো, এটা আসতেছে ওই ওপেন থেকে। তারপরে এই যে এস ডট রাইট, এটা ওই ডকুমেন্ট ডট রাইট এর মতোই আমরা প্রিন্ট করতেছি। এই যে এস এস হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবলের সাথে আরো কিছু রাইট করে দিতেছি এইগুলো। তারপরে উইন ক্লোজ, এই যে উইন্ডশো ক্লোজ, ক্লোজের মাধ্যমে হচ্ছে আমি যেই উইন্ডোটা ওপেন হয়েছে সেটা ক্লোজ করে দিলাম। তো এই নতুন ফাংশন হিসেবে এইটাই আসছে, এই যে ওপেন ক্লোজ, শো লিস্ট একটা ফাংশনের নাম। যে এই ফাংশন শো লিস্ট, এইটাই আমি এই জায়গায় দেখাইতেছি যে এই ফাংশনের ভিতর যা ডাটা আছে তারপর থেকে এই কাজগুলো হবে। তো এটা একটু বড় করে এটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করেন। এই ফাইলগুলো আপনাদের দিতেছি মূলত প্র্যাকটিসের জন্য। এই আজকে আর ক্লাস আগাবো না, এগুলো আপনারা প্র্যাকটিস করেন। তো কাল থেকে জেকিউরি শুরু করব। তো জেকিউরির ফুল শেষ করা সম্ভব না, জেকিউরিটার জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়া হবে যে একটা জেকিউরি কিভাবে কাজ করে, জেকিউরিটার মানে কিভাবে আইডি ধরে কল করে, কিভাবে নেম ধরে কল করে, জাস্ট কল করা এবং ইমপ্লিমেন্ট করাটা বোঝাবো। এর যে বিভিন্ন ফাংশন এই যে জাভাস্ক্রিপ্টের মতো কিভাবে কাজ করে এত বিস্তারিত আপনাদের জেকিউরি দেখানো হবে না, কারণ এই জেকিউরিও মোটামুটি একটা বড় পার্ট। এই জেকিউরি দিয়ে বানানো কাজ, জেকিউরির অন্যান্য বিভিন্ন প্লাগইন মানে পাওয়া যায়, সব রেডিমেড পাওয়া যায়, অনেক কিছুই ভালো ভালো কাজ রেডিমেড পাওয়া যায়। তো এই রেডিমেড কাজগুলো কিভাবে আপনার কোডের সাথে আপনি এমবেড করবেন, ওইটা করতে কি কি লাগে ওই জিনিসগুলাই জাস্ট শেখানো হবে। যে আপনার সিলেক্টর গুলা জানতে হবে, কারণ সিলেক্টর না জানলে আপনি কল করতে পারবেন না। তো জাস্ট ওইরকমই আইডিয়া দেওয়া হবে যে জেকিউরি থেকে কিভাবে আপনার এক একটা প্লাগইন এইগুলো আপনি
এমবেড করবে। তো ঠিক আছে, আমি আপনাদের এখন এই কোডগুলো দিয়ে দিতেছি ওই মেসেঞ্জারে, জিপ জিপ করে আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিতেছি, যাদের লাগবে আপনারা নিয়ে নেন। আর ভিডিও 1 থেকে 1.5 ঘন্টার ভিতরেই আপলোড করে দিতেছি। তো আল্লাহ হাফেজ আজকের মতো।